প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের বলবিদ্যা অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক নিয়ে আলোচনা করব। দেখার চেষ্টা করব জড়তার ভ্রামক জিনিসটা কি এবং এই বিভিন্ন আকৃতির বস্তুর জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয়। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই যদি আমরা আসি যে জড়তার ভ্রামক জিনিসটা কি, তো আমরা কিন্তু জড়তা ওয়ার্ডটার সাথে পরিচিত। জড়তা মানে হচ্ছে কোনো একটা বস্তুর ভরের পরিমাপক। যে বস্তুর ভর যত বেশি তার জড়তা তত বেশি, আমরা এটা আগে থেকেই জেনে আসছি। কিন্তু আমরা আজকে শিখতে যাচ্ছি জড়তার ভ্রামক জিনিসটা কি। একদম সহজে বলতে গেলে কোনো একটা বস্তুরে নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘোরাতে যায়া যতটুকু সহজ বা কঠিন মনে হবে তার পরিমাপটাই হচ্ছে জড়তার ভ্রামক। যে বস্তুটারে ঘুরাইতে যাইয়া যত বেশি কঠিন মনে হবে তার জড়তার ভ্রামক তত বেশি, এবং যত সহজেই ঘোরানো যাবে তার জড়তার ভ্রামক তত কম। তাহলে আমি আবার বলতেছি, কোনো একটা বস্তুরে যখন আমরা নির্দিষ্ট একটা অক্ষের সাপেক্ষে ঘুরাতে যাব, তখন যে বস্তুটারে ঘুরাতে যাইয়া যত বেশি সহজ মনে হবে তার জড়তার ভ্রামক তত কম, আর ঘোরাতে যাইয়া যত বেশি কঠিন মনে হবে তার জড়তার ভ্রামক তত বেশি। মানে যত যত বেশি সহজে ঘোরানো যাবে জড়তার ভ্রামক তত কম, যত বেশি কঠিন মনে হবে জড়তার ভ্রামক তত বেশি। আশা করি কিছু একটা বোঝা গেছে। তো এখন আমরা মোটামুটি কিছু একটা বুঝলাম। আমি ধরে নিচ্ছি যে আমরা কোনো একটা অক্ষের সাপেক্ষে, ধরো এই অক্ষটার সাপেক্ষে আমরা একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে m। এই অক্ষ থেকে r ব্যাসার্ধের একটু দূরত্বে আহ, আমরা ঘোরাচ্ছি। তখন যদি বলা হয় তাহলে এই যে এই অক্ষটার সাপেক্ষে আমাদের এই স্মল m ভরের বস্তুটারে ঘোরানো হচ্ছে, যে পথে ঘোরানো হচ্ছে তার ব্যাসার্ধ যদি হয় r, তাহলে আমাদের ওই স্মল m কণাটার জড়তার ভ্রামক I is equal to লিখতে পারবো m into r স্কয়ার। তার মানে দাঁড়াইলো কোনো একটা কণার ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব, মানে তার যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ এর বর্গ এর গুণফল। এই এই অংশটাই হচ্ছে আমাদের এই ছোট কণাটার জড়তার ভ্রামক। তাহলে আমি যদি কোনো একটা কণার জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে যাই, তাহলে বলবো কোনো একটা কণার ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব এর বর্গের গুণফল হচ্ছে আমাদের ওই কণাটার জড়তার ভ্রামক। এখন আমরা যদি কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক সংজ্ঞা দিতে যাই, তাহলে ধরে নিচ্ছি এটা আমাদের কোনো একটা বৃত্তাকার বস্তু, এবং ঠিক তার কেন্দ্র বরাবর আমরা যদি একটা অক্ষ বিবেচনা করি, এবং এই অক্ষের সাপেক্ষে যদি এই বস্তুটারে ঘোরানো হয়, আমি ধরে নিচ্ছি এই অক্ষটার সাপেক্ষে আমরা এটা সিডি ডিস্কের মতো কোনো একটা বস্তু, এই বস্তুটারে ঘোরাচ্ছি। তাহলে এই বস্তুটার উপর কিন্তু অনেকগুলা কণা আছে। তো আমি এখানে প্রথম একটা কণা বিবেচনা করতেছি। ধরে নিচ্ছি যে আমাদের এখানে একটা কণা আছে যে কণাটার ভর হচ্ছে m1, এবং যে অক্ষের সাপেক্ষ করে বস্তুটারে ঘোরানো হচ্ছে তার দূরত্ব হচ্ছে r1। অক্ষ থেকে ওই কণাটার দূরত্ব হচ্ছে r1। এখানে আমি আরেকটা কণা নিলাম যার ভর হচ্ছে m2 এবং অক্ষ থেকে দূরত্ব হচ্ছে r2। এখানে ঠিক আরেকটা কণা নিলাম যার ভর হচ্ছে m3 এবং অক্ষ থেকে দূরত্ব হচ্ছে r3। একটা বস্তুর উপর অনেকগুলা কণা অবস্থিত, এবং সবগুলা সবগুলা কণা কিন্তু একই দূরত্বে অবস্থিত না। আমি ধরে নিচ্ছি প্রথমটা r1 দূরত্বে, তারপরেরটার ভর হচ্ছে m2, অক্ষ থেকে দূরত্ব হচ্ছে r2। তাহলে আমাদের হিসাব অনুযায়ী প্রথম কণাটার জড়তার ভ্রামক হচ্ছে m1 r1 স্কয়ার। ঠিক একই রকম দ্বিতীয় কণাটার জড়তার ভ্রামক হচ্ছে m2 r2 স্কয়ার। তৃতীয় কণাটার জড়তার ভ্রামক হচ্ছে m3 r3 স্কয়ার। এইভাবে যদি আমি সবগুলা কণার জড়তার ভ্রামককে যোগ করে দেই, তাহলে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক চলে আসবে। এখানে ঠিক n সংখ্যক কণা আছে আমি ধরে নিচ্ছি। তাহলে আমি যদি সবগুলা কণার জড়তার ভ্রামককে যোগ করে দেই, তাহলে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক চলে আসবে। তাহলে আমি আবার বলতেছি, আমরা এখানে জড়তার ভ্রামকের দুইটা ডেফিনেশন শিখবো। প্রথমত হচ্ছে যদি কোনো কণার জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে যাই, তাহলে বলবো কোনো একটা কণার ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব এর বর্গের গুণফলটাই হচ্ছে শুধু ওই কণাটার জড়তার ভ্রামক। এখন যদি আমি কোনো একটা বস্তুর জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে যাই, তাহলে বস্তুর উপর অবস্থিত প্রত্যেকটা কণার জড়তার ভ্রামকই হবে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক। তাহলে এই হিসাব অনুযায়ী আমাদের প্রথম কণাটার জড়তার ভ্রামক যদি হয় m1 r1 স্কয়ার, দ্বিতীয় কণাটার জড়তার ভ্রামক যদি হয় m2 r2 স্কয়ার, তাহলে সবগুলা কণার জড়তার ভ্রামকের সমষ্টিটাই হবে আমাদের সমগ্র বস্তু এর জড়তার ভ্রামক। তাহলে সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে যাই আমরা বলবো কোনো বস্তুর উপর অবস্থিত প্রত্যেকটা কণার ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব এর বর্গের গুণফলের সমষ্টিটাই হচ্ছে আমাদের সমগ্র বস্তু এর জড়তার ভ্রামক। আমি আবার বলতেছি, আমরা এখানে যা লিখছি এটা একটু বাংলায় বলে দিলেই আমাদের জড়তার ভ্রামকের সংজ্ঞাটা চলে আসবে। কারণ যদি বলে দিই m1 m2 m3 প্রত্যেকটা কণার ভর নিলাম, সাথে তাদের লম্ব দূরত্ব r1 r2 r3, তার বর্গ, তারপরে আবার গুণ করে দিয়ে
যোগ করে নিছি। আমরা ধরে কোনো বস্তুর উপর অবস্থিত প্রত্যেকটা কণার ভর, অক্ষ থেকে তার লম্ব দূরত্ব, এর বর্গ, তার গুণফল, এর সমষ্টি, এটি হচ্ছে আমাদের সমগ্র বস্তু এর জড়তার ভ্রামক। আশা করি পরীক্ষায় আসলে আমরা এই সংজ্ঞাটা সবাই লিখতে পারবো। জড়তার ভ্রামক কাকে বলে? এই হিসাব অনুযায়ী আমি যদি কোনো একটা ক্ষুদ্র বস্তু বা কণার জড়তার ভ্রামকের সংজ্ঞা দিতে যাই, তাহলে দাঁড়াচ্ছে যে অক্ষটারে সাপেক্ষ করে ও ঘুরতেছে, এটার দূরত্বের বর্গ এবং সাথে কণাটার ভর, এই দুইটার গুণফলটা হচ্ছে আমাদের কোনো একটা কণার ভর। আমি যদি আরো সহজে বলতে যাই, আমি যখন কোনো একটা কণা বা একদম ক্ষুদ্র একটা বস্তু নিয়ে আলোচনা করব, তখন তার জড়তার ভ্রামক মানেই হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। এটা একটু মনে রাখতে হবে। এটা একটু মনে রাখতে হবে। আমরা এই অংশটা না বারবার ইউজ করব, যে জড়তার ভ্রামক মানেই হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। কখন? যখন এটা ক্ষুদ্র একটা কণা বা বস্তু হবে, যখন আকৃতিটা অনেক ছোট হবে, তখন জড়তার ভ্রামক মানেই হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। কিন্তু যখন বস্তু হয়ে যাবে, তখন আর এরকম বলা যাবে না ভর ইনটু দূরত্বের বর্গ। আমরা ভর ইনটু দূরত্বের বর্গ তখনই বলবো যখন আমরা ক্ষুদ্র একটা বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে এই হিসাব অনুযায়ী আমাদের এই যে অংশটা i হচ্ছে m1r1 স্কয়ার, এইভাবে কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক বের করা বেশ কমপ্লেক্স হয়ে যাবে। তাই আমরা এই সমস্ত অংশটারে ফিজিক্সে সহজে প্রকাশ করা হয় i হচ্ছে mk স্কয়ার, যেখানে m হচ্ছে সমগ্র বস্তুর ভর এবং k হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এই হিসাব অনুযায়ী k সমান আমরা লিখে দিতে পারবো √i ডিভাইডেড বাই m। এটা হচ্ছে কোন একটা বস্তুর জড়তার ভ্রামক একদম ভর যদি দেয়া থাকে, তাহলে তার কে বের করার ইকুয়েশন, যেখানে এই ক্যাপিটাল এম এর পরিচয় হচ্ছে সমগ্র বস্তুর ভর এবং কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ কাকে বলে আমি যদি সহজে বলতে যাই, তাহলে বলবো যে কোন একটা বস্তুর সমগ্র ভর যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে করে শুধু ওই কণাটার ভর হবে সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান, তখন অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। সেন্টেন্সটা বেশ কমপ্লেক্স, চলো আমরা একটু সহজে বুঝে আসি। আমি ধরে নিচ্ছি আমাদের যে বস্তুটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এই সমগ্র বস্তুটার ভর হচ্ছে 2 কেজি। ধরে নিচ্ছি এই সমগ্র বস্তুটার ভর হচ্ছে 2 কেজি, এবং m1r1 স্কয়ারের মান যদি আমরা বের করতে যাই, ধরে নাও এই m1r1 স্কয়ারের মান আসতেছে 2। যেহেতু প্রত্যেকটা কণার ভর এবং অক্ষ থেকে তার দূরত্ব সেম না, তাহলে প্রতিটা কণার জড়তার ভ্রামক অবশ্যই সেম আসবে না, ভিন্ন ভিন্ন আসবে। আমি ধরে নিচ্ছি আমাদের প্রথম কণাটার জড়তার ভ্রামক হচ্ছে 2, দ্বিতীয় কণাটার জড়তার ভ্রামক হচ্ছে 3, তৃতীয় কণাটার জড়তার ভ্রামক হতে পারে 1, তারপরের কণাটার জড়তার ভ্রামক হতে পারে 7, আমি অ্যাকচুয়ালি জানি না। এইভাবে সবগুলার জড়তার ভ্রামক বের করে যখন আমরা সমষ্টিটা বের করছি, তখন ধরে নাও আনসার চলে আসতেছে 50। আমি আবার বলতেছি, প্রত্যেকটা কণার ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব যেহেতু ভিন্ন ভিন্ন, তার মানে প্রত্যেকটা কণার জড়তার ভ্রামকও কিন্তু ভিন্ন ভিন্ন আসবে। এইভাবে আমি ধরে নিচ্ছি প্রত্যেকটা কণার জড়তার ভ্রামক যোগ করে করে আমি 50 পাইছি, তার মানে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক কিন্তু 50, এবং আমি কিন্তু ধরে নিয়েছিলাম আমাদের সমগ্র বস্তুটার ভর হচ্ছে 2 কেজি। এখন আমাদের কাজ হবে এই সমগ্র বস্তুটার ভর কোনো একটা বিন্দুতে বিবেচনা করা। প্রকৃতপক্ষে তো আর কোনো একটা বস্তুর সমগ্র ভর একটা বিন্দুতে নিয়ে আসা যাবে না। আমি ধরে নিচ্ছি আমাদের এই 2 কেজি ভরের বস্তুটার সমগ্র ভর একটা বিন্দুতে নিয়ে আসছি। তাহলে এই যে সমগ্র একটা বিন্দুতে নিয়ে আসছি, ধরে নিচ্ছি এটা এই এখানে বিন্দুতে চলে আসছে। তো এখন আমি ধরে নিচ্ছি যে এই সমগ্র ভরটা আমাদের কোন একটা বিন্দুতে নিয়ে আসছি। ধরো এই বিন্দুতে, সরি আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, এই যে গ্রিন পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই বিন্দুতে ধরো সমগ্র ভরটা চলে আসতেছে। তার মানে এখন এই কণাটার ভর কিন্তু 2 কেজি। এখন আমি যদি এই অক্ষের সাপেক্ষে আমাদের এই ব্লু, সরি, এখন যদি আমাদের এই অক্ষের সাপেক্ষে এই গ্রিন কালারের যে পয়েন্টটা, মানে এই যে আমাদের স্পেশাল পয়েন্ট, যে বিন্দুতে সমগ্র ভরটা নিয়ে আসছি, তার জড়তার ভ্রামক বের করি, তাহলে কিন্তু বেশ বড় একটা মান পাওয়া যাবে। কারণ এই কণাটার ভর কিন্তু এখন আর এত ক্ষুদ্র না, এই কণাটার ভর কিন্তু এখন 2 কেজি। তো আমরা কি করব, এই যে স্পেশাল কণাটা যার ভর হচ্ছে 2 কেজি, বিভিন্ন জায়গায় আমাদের এই কণাটার জড়তার ভ্রামক বের করব। তো বিভিন্ন জায়গায় জড়তার ভ্রামকটা অবশ্যই ভিন্ন ভিন্ন আসবে, যেহেতু অক্ষ থেকে তার দূরত্বটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তার ভর হয়তো প্রতি মুহূর্তেই 2 কেজি থাকবে, কিন্তু অক্ষ থেকে দূরত্ব যেহেতু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, তাহলে জড়তার ভ্রামক কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এভাবে আমরা বিভিন্ন জায়গায় জড়তার ভ্রামক, প্রথমত কি করছি, ধরে নিচ্ছি আমাদের সমগ্র বস্তুটার ভর হচ্ছে 2 কেজি। তারপর আমরা আলাদা আলাদা আমাদের প্রত্যেকটা কণার জড়তার ভ্রামক বের করলাম। বের করার পর পাচ্ছি 50, তার মানে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক আসছে 50 ধরে নাও। তারপরে আমাদের সমগ্র বস্তুটার ভর কোন একটা বিন্দুতে নিয়ে আসবো, বিবেচনা করতেছি, ধরে নিচ্ছি ওই যে কোন একটা বিন্দুতে নিয়ে আসতেছি, এটা কিন্তু একটা স্পেশাল পয়েন্ট, কারণ ওর ভর এখন 2 কেজি। বিভিন্ন পয়েন্টে এখন আমরা ওই কণাটার জড়তার ভ্রামক বের করব।
যেহেতু বিভিন্ন পজিশনে তার জড়তার ভ্রামক বের করতে যাব, তার জড়তার ভ্রামক ভিন্ন ভিন্ন পাওয়া যাবে। কারণ প্রতি মুহূর্তে তার ভর যদিও 2 কেজি থাকবে, দূরত্ব তো চেঞ্জ হচ্ছে। কোন একটা সময় আমরা ওইটারে স্থির করে দিব। প্রশ্ন হচ্ছে কখন? যখন দেখতে পাবো শুধু ওই কণাটার জড়তার ভ্রামক আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামকের সমান, মানে 50, তখন অক্ষ থেকে ওই দূরত্বটারই বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তার মানে এই যে আমি কোনো একটা পয়েন্টে তারে স্থির করে দিলাম, ওই পয়েন্টে শুধু ওই কণাটার জড়তার ভ্রামক আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামকের সমান আসবে, তখন অক্ষ থেকে ওই দূরত্বটারই চক্রগতির ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমি আবার বলতেছি, কোন বস্তুর সমগ্র ভর যদি একটা বিন্দুতে কেন্দ্রীভূত করা যায়, যাতে করে শুধু ওই কণাটার জড়তার ভ্রামক হবে আমাদের সমগ্র বস্তুর জড়তার ভ্রামকের সমান, তখন অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্বটাকে চক্রগতির ব্যাসার্ধ বলে। আশা করি কে সবাই চিনতে পারছো। এবং এই কে বের করার ইকুয়েশনটা হচ্ছে কে ইজ ইকুয়াল হচ্ছে রোড ওভার আই বাই এম। আমি যদি একটু আমার মতো করে বলি, তাহলে বলবো যে জড়তার ভ্রামকরে ভর দিয়ে ভাগ করে যা যা পাওয়া যায়, তাহলে রোড করে দিলে কে পাওয়া যায়, আই কে ইজ ইকুয়াল হচ্ছে রোড ওভার আই বাই এম। এমনিতেই বললাম যে জড়তার ভ্রামকরে আই এর সমগ্র বস্তুর ভর দ্বারা মানে এম দ্বারা ভাগ করার পর যা থাকবে তারে রোড করে দিলেই কে পাওয়া যায়। আশা করি আমরা জড়তার ভ্রামক কাকে বলে এবং কে এর পরিচয়টা চিনতে পারছি। এখন আমরা জড়তার ভ্রামক সম্পর্কিত দুইটা উপপাদ্য শিখবো, কারণ আমাদের এরপরে বিভিন্ন রেগুলার শেপের বস্তুর জড়তার ভ্রামক বের করতে এগুলা কাজে লাগবে। জড়তার ভ্রামক সম্পর্কিত মোট দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এবং একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। তো আমরা যদি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা একটু পড়ি, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্যতে বলা আছে যে আমরা যদি কোনো একটা বস্তুর জড়তার ভ্রামক বের করতে যাই, ধরে নাও যে আমি এই বস্তুটার জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, আমি ধরে নিচ্ছি আমাদের এই বস্তুটার ভর হচ্ছে m কেজি। ধরে নাও এটা হচ্ছে তার এই যে গ্রিন কালারটা বলতেছি, এটা ধরে নাও তার ভর কেন্দ্র, এটা হচ্ছে বস্তুটার ভর কেন্দ্র। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমার একটা অক্ষের সাপেক্ষে আমি তার জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি। তো আমি যখন কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, ধরে নিচ্ছি আমি এই অক্ষটার সাপেক্ষে আমি আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, তাহলে এই যে অক্ষটা আমি নিলাম, এখানে কিন্তু আমার ফ্রিডম আছে, আমার যেদিকে খুশি আমি এদিকেই টানতে পারবো। তো ধরে নিচ্ছি এই যে আমি ইয়েলো কালারের একটা স্ট্রেট লাইন টানছি, আমি ঠিক এই অক্ষটার সাপেক্ষে আমাদের বস্তুটার জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি। এখন এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা যদি আমি আই ধরে নেই, তাহলে এই আই এর পরিমাণটা বের করার জন্য আরো দুইটা ইনফরমেশন আমাদের দেয়া থাকতে হবে। এখন আমি ঠিক আরো একটা অক্ষ টানবো, যে অক্ষটা আমাদের এই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে যায়। তার মানে এখন আমি যে অক্ষটা টানতেছি, এটা কিন্তু একটু আমার বুঝে শুনে টানতে হচ্ছে। এটা আমাদের ঠিক আগের অক্ষটা মানে যার সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি তার সমান্তরাল হতে হবে এবং বস্তুটা ঠিক ভরকেন্দ্র দিয়ে যাওয়া লাগবে। তার মানে এখন আমি যে গ্রিন কালারের একটা স্ট্রেট লাইন টানছি, তার না দুইটা কন্ডিশন। প্রথমত হচ্ছে ও ঠিক আগের রেখাটায় সমান্তরাল এবং ভরকেন্দ্র দিয়ে যায়। তাহলে এই যে অক্ষটা ভরকেন্দ্র দিয়ে যায়, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা যদি হয় আই অফ জি, আমাদের সমগ্র বস্তুটার ভর যদি হয় এম, এবং আমি যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি ও যদি ঠিক h পরিমাণ দূরে থাকে, তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুযায়ী i is equal to হচ্ছে, মানে আমি যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে i of g, মানে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস m স্কয়ার, সমগ্র বস্তুটার ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব এর বর্গের গুণফলের সমষ্টি সমান i is equal to ig plus m স্কয়ার। এখানে ig এর মানে হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, m হচ্ছে সমগ্র বস্তুটার ভর, আর h হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ এবং আমি যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। যেহেতু সমান্তরাল, দূরত্ব সব দিক দিয়ে সমান আসবে। তার মানে i is equal হচ্ছে ig plus m স্কয়ার। আমি আবার বলতেছি, i হচ্ছে আমি যে অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে এই অক্ষের সমান্তরাল এবং ভরকেন্দ্রগামী যে অক্ষটা আছে i of g প্লাস সমগ্র বস্তুটার ভর m এবং তার অক্ষ থেকে লম্ব দূরত্ব, মানে দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব এর বর্গের গুণফলের সমষ্টি সমান। এটা একটু মনে রাখতে হবে। এটা ছিল আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর অপরটা হচ্ছে আমাদের লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য অনুযায়ী যখন কোনো একটা বস্তু কোনো একটা তলে থাকবে, যেমন ধরে নিচ্ছি যে কোনো একটা বস্তু, ধরে নাও এই একটা বস্তু, আমাদের এই বস্তুটা xy তলে আছে। xy তলে বলতে বোঝাচ্ছি, ধরে নাও এটা হচ্ছে আমাদের x অক্ষ এবং এটা হচ্ছে আমাদের y অক্ষ। তো আমাদের বস্তুটা ঠিক xy তলে আছে। তো xy তলে থাকা অবস্থায় আমাদের এই বস্তুটার জড়তার ভ্রামক x অক্ষের সাপেক্ষে যদি পাওয়া যায় i of x, আমরা জানি একই বস্তুর যখন অক্ষটা চেঞ্জ করে নেওয়া হবে তখন জড়তার ভ্রামক কিন্তু সেম আসবে না, ভিন্ন ভিন্ন আসবে।
তাহলে x অক্ষের সাপেক্ষে আমাদের বস্তুটার জড়তার ভ্রামক যদি হয় i of x এবং y অক্ষের সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক যদি হয় i of y, আমরা জানি অবশ্যই সেম না আসারই কথা, কারণ অক্ষটা যেহেতু পরিবর্তন হয়ে গেছে তাহলে জড়তার ভ্রামক ভিন্নই আসার কথা। তো আমি ধরে নিচ্ছি x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে i of x এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে i of y। তাহলে লম্ব অক্ষ উপপাদ্য আমাদের শেখায় যে এইভাবে x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টিটা আসবে, তারা উভয় অক্ষের উপর লম্ব। উভয় অক্ষ মানে হচ্ছে x অক্ষ এবং y অক্ষ। আমরা জানি x অক্ষ এবং y অক্ষ উভয়ের উপর লম্ব হচ্ছে আমাদের z অক্ষ। তো আমরা যদি z অক্ষটা এইভাবে একটু চিন্তা করি, ধরুন এটা হচ্ছে আমাদের z অক্ষ। z অক্ষ মানে হচ্ছে x এবং y উভয়ের উপর লম্ব, এটা ঠিক মাঝ বরাবর উপর থেকে ঠিক নিচ বরাবর যদি চিন্তা করি, তাহলে এটা যদি হয় z অক্ষ, যেখানে z অক্ষের পরিচয় হবে আমাদের এই z অক্ষ কিন্তু x অক্ষের সাপেক্ষেও 90 ডিগ্রি কোণ করে আছে, অপরদিকে y অক্ষের সাপেক্ষেও 90 ডিগ্রি কোণ করে আছে, মানে উভয় অক্ষের উপর লম্ব আছে। তাহলে এই ix এবং iy টা হবে i of z এর সমান, মানে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে আমি আবার বলতেছি, লম্ব অক্ষ উপপাদ্যটা হচ্ছে যে একটা বস্তু যদি xy তলে থাকে, প্রথম কথা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্যের ক্ষেত্রে আমাদের বস্তুটা যদি xy তলের উপরে থাকে, তাহলে ও যে তলে আছে মানে xy তলে আছে, xy তলের মধ্যে দুইটা অক্ষ আছে, x অক্ষ এবং y অক্ষ। তখন x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে i of x এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে i of y এর সমষ্টিটা আসবে উভয়ের অক্ষের উপর যে লম্ব অক্ষটা আছে মানে i of z, z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে একটু গুছায় বলতে পারি, কোন তলে অবস্থিত দুটি অক্ষের সাপেক্ষে মানে xy তলে অবস্থিত কোন বস্তুর x অক্ষ এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টিটা হবে তাদের উভয়ের উপর লম্ব মানে হচ্ছে z অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে এটা একটু মনে রাখো যে যদি xy তলে কোনো বস্তু থাকে, এই ক্ষেত্রে এই কন্ডিশনটা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে যে বস্তুটা যদি xy তলে থাকে তখন x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টিটা হবে তাদের উভয়ের উপর লম্ব অক্ষ মানে z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এই দুইটা অংশ না আমার পরবর্তীতে একটু কাজে লাগবে, সো একটু মনে রাখো। এখন আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা অনুযায়ী এখান থেকে দেখে আসতেছি i হচ্ছে mk স্কয়ার, মানে কোন একটা বস্তুর ভর এবং চক্রগতির ব্যাসার্ধ এই দুইটা ইনফরমেশন যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমরা সহজেই তার জড়তার ভ্রামকটা বের করে নিতে পারবো। আমরা এখন শিখতে যাচ্ছি যে যদি জড়তার ভ্রামক বের করতে বলে এবং চক্রগতির ব্যাসার্ধ না দেয়া থাকে, তাহলেও কিভাবে কোনো কয়েকটা রেগুলার শেপের বস্তুর জড়তার ভ্রামক বের করা যায় আমরা এখন এটা শিখতে যাচ্ছি। প্রথমে তো আসি যে আমাদের যদি আহ, ঠিক একটা আয়াতাকার দণ্ড এর জড়তার ভ্রামক বের করতে বলে, যেমন আমি আমি ধরে নিচ্ছি আহ, আমাদের কাছে দুইটা আয়তাকার দণ্ড আছে। দাঁড়াও, আমি ধরে নিচ্ছি আমাদের কাছে দুইটা আয়তাকার দণ্ড আছে যাদের প্রত্যেকের ভর হচ্ছে m এবং প্রত্যেকটিরই দৈর্ঘ্যটা হচ্ছে l। এখন আমরা এই আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর অক্ষ নিয়ে তার জড়তার ভ্রামকটা বের করব এবং ঠিক প্রান্তে একটা অক্ষ নিয়ে জড়তার ভ্রামক বের করব। তার মানে একই আয়তাকার দণ্ড প্রত্যেকের ভরই m কিন্তু দৈর্ঘ্য l, কিন্তু যার যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি তাদের পজিশনটা সেম না। একটা হচ্ছে আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর, অপরটা হচ্ছে যে কোনো একটা প্রান্ত বরাবর। অবশ্যই তাহলে তাদের জড়তার ভ্রামকটা সেম আসবে না, কারণ আমরা জানি অক্ষটা যখন পরিবর্তন করে নিব তখন অবশ্যই জড়তার ভ্রামকটা পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা আমাদের কমন সেন্স দিয়ে যদি চিন্তা করি, এটা যদি হয় আমাদের 1 নাম্বার চিত্র এবং এটা যদি হয় আমাদের 2 নাম্বার চিত্র, তোমাদের যদি জিজ্ঞেস করা হয় তাহলে বলো তো কিভাবে এই আয়তাকার দণ্ডটারে ঘুরাইলে একটু সহজ মনে হবে, তাহলে অবশ্যই অবশ্যই 1 নাম্বার যে চিত্রটা আছে ঠিক মাঝ বরাবর অক্ষটা নিয়ে আয়তাকার দণ্ডটারে ঘোরাতে অনেকটাই সহজ মনে হবে 2 নাম্বারের চেয়ে। যদি বলো কেন, তাহলে বলবো ঠিক মাঝ বরাবর অক্ষটা থাকা অবস্থায় তার দুই পাশে কিন্তু একই পরিমাণ ভর আছে, এর জন্য তারে সহজেই ঘোরানো যাবে। কিন্তু 2 নাম্বার চিত্রে আমাদের অক্ষের সাপেক্ষে আমাদের বস্তুর সমগ্র ভরটা একই পাশে বিধায় তারে ঘোরানোটা একটু কঠিন মনে হবে। আর আমরা আগেই শিখে আসছি যে বস্তুটারে ঘুরাইতে যত বেশি কঠিন মনে হবে তার জড়তার ভ্রামক তত বেশি। তার মানে 1 নাম্বার চিত্রের চেয়ে 2 নাম্বার চিত্রের জড়তার ভ্রামকটা একটু বেশি আসবে, কারণ 2 নাম্বার বস্তুটারে ঘুরাইতে একটু কঠিন মনে হবে। তার মানে দেখো আমি আবার বলতেছি, একই বস্তু একই ভর একই দৈর্ঘ্য, কিন্তু অক্ষটা যেহেতু সেম পজিশনে নাই তার জড়তার ভ্রামক আর সেম আসবে না, এবং যারে ঘুরাইতে যত বেশি কঠিন মনে হবে তার জড়তার ভ্রামক তত বেশি। 2 নাম্বার চিত্রে যেহেতু ঠিক প্রান্ত বরাবর অক্ষটা আছে তারে ঘুরাইতে
একটু কঠিন মনে হবে 1 নাম্বার চিত্রের চেয়ে, তার জন্য 2 নাম্বার অবস্থানে জড়তার ভ্রামকটা একটু বেশি আসা উচিত। আমরা এখন দেখব কিভাবে বের করা যায়। তো আমি আবার বলতেছি, আমরা কি শিখতে যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি শিখতে যাচ্ছি যে যদি একটা বস্তুর কে দেয়া না থাকে, মানে চক্রগতির ব্যাসার্ধ দেয়া না থাকে, তাহলে কিভাবে জড়তার ভ্রামক বের করতে হয়। যদি কে দেয়া থাকতোই তাহলে তো আমাদের কাছে নরমাল ইকুয়েশন আছেই, i mk স্কয়ার। কিন্তু এখন আমরা শিখতে যাচ্ছি যে যদি কে দেয়া না থাকে, শুধুই তার ভর এবং দৈর্ঘ্য এই দুটো ইনফরমেশন দেয়া থাকে, তাহলে কিভাবে জড়তার ভ্রামক বের করতে হয়। তাহলে এতটুকু ইনফরমেশন আশা করি আমরা বুঝে গেছি। আমরা ধরে নিচ্ছি আমাদের এই আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল এবং তার ভর হচ্ছে এম। তাহলে চলো আমরা একটা ঐকিক নিয়ম করতে পারি। এখান থেকে আমি স্পষ্টতই লিখতে পারবো যে এল মিটার লম্বা বস্তুটার ভর হচ্ছে এম কেজি। আমি আর ওইদিকে লিখতেছি না, এল মিটার লম্বা বস্তুটার ভর হচ্ছে এম কেজি। তাহলে 1 মিটার লম্বা বস্তুটার ভর কত হবে? তাহলে 1 মিটার লম্বা বস্তুটার ভর হবে m ডিভাইডেড বাই l কেজি। তাহলে এই যে m ডিভাইডেড বাই l, তার পরিচয়টা কি দাঁড়াইলো? এই m ডিভাইডেড বাই l টা হচ্ছে প্রতি 1 কেজি, সরি প্রতি 1 মিটার দৈর্ঘ্যের ভর। আবার বলতেছি, l মিটার লম্বা বস্তুটার ভর হচ্ছে m কেজি, তাহলে 1 মিটার লম্বা বস্তুটার ভর আসবে m বাই l কেজি। তাহলে এই যে m বাই l, এটা হচ্ছে প্রতি 1 মিটার দৈর্ঘ্যের ভর। এটার যদি নাম আমরা র দেই, তাহলে আমি ধরে নিচ্ছি এই m বাই l এর পরিচয়টা হচ্ছে র। তবে র কিন্তু এখানে ঘনত্ব না, র দ্বারা বোঝাচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের ভর। আমি ধরে নিচ্ছি আমাদের আয়তাকার দণ্ডের প্রতি একক দৈর্ঘ্যের ভর হচ্ছে র। এই অবস্থায় যদি এই m বাই l এর পরিচয়টা র হয়, এখন আমি আমাদের আয়তাকার দণ্ডের একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করতেছি। আমি ধরে নিচ্ছি এই আয়তাকার দণ্ডের এখানে খুবই ক্ষুদ্র একটা অংশ, এই যে রেড করা অংশটুকু, তার লেন্থ ধরে নিচ্ছি dx এবং এই ক্ষুদ্র অংশটার ভর হচ্ছে m। আমি আবার বলতেছি, এই বোল্ড করা রেড করা অংশটুকুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি dx, মানে এই জায়গাটা হচ্ছে dx, আর তার এই বোল্ড করা অংশটুকুর ভর ধরে নিচ্ছি dm। তাহলে এখান থেকে যদি আমি আবার একটা ঐকিক নিয়ম করি, তাহলে এখান থেকে লিখতে পারবো যে এখান থেকে স্পষ্টতই দেখা যাচ্ছে dx মিটারের ভর হচ্ছে dx মিটারের ভর হচ্ছে dm, মানে dx মানে হচ্ছে ওই ক্ষুদ্র অংশটুকু, আর dm হচ্ছে ওই ক্ষুদ্র অংশটুকুর ভর, রেড করা অংশটুকুর। তাহলে 1 মিটারের ভর পাওয়া যাবে dm ডিভাইডেড বাই dx। এটাও কিন্তু আমাদের ওই একই রো, এটাও কিন্তু একক দৈর্ঘ্যের ভর। এই যে dx মিটারের ভর dm, সুতরাং 1 মিটারের ভর dm বাই dx, এটাও কিন্তু একক দৈর্ঘ্যের ভর। আর আমরা একক দৈর্ঘ্যের ভরটারে তো আমরা রো নামকরণ করে রাখছিলাম, তাহলে অবশ্যই এই dm বাই dx টাও রো। এটা বুঝতে যদি অসুবিধা হয় আমার একটু সময় দাও, আমি এটা একটু বোঝাই নিয়ে আসতেছি। আমি ধরে নিচ্ছি আমাদের এই আয়তাকার দণ্ডের সমগ্রটার ভর ছিল ধরে নাও 10 মিটার এবং সমগ্রটার ভর হচ্ছে 20 কেজি। তাহলে 10 মিটার লম্বা বস্তুটার ভর হচ্ছে 20 কেজি, তাহলে প্রতি 1 মিটারের ভর হচ্ছে 2 কেজি। এখন আমরা যদি তারে কেটে যদি 2 টুকরা করে ফেলি, ধরো এই টুকরাটা কেটে ফেলে দিছি, সমান 2 টুকরা করছি, তাহলে এখন এই ক্ষুদ্র অংশটার কথা চিন্তা করো, যে অংশটা রয়ে গেছে, তার ভর এখন কিন্তু আর তার দৈর্ঘ্য কিন্তু আর এখন 10 মিটার নাই, তার দৈর্ঘ্য হয়ে গেছে 5 মিটার। তার বড় আর কিন্তু এখন 10 কেজি নাই, যেহেতু অর্ধেকটা শেষ হয়ে গেল, মানে ফেলে দিলাম, তাহলে এখন তার ভর হচ্ছে 10 কেজি। তাহলে প্রতি 1 মিটারের ভর কত? 5 মিটারের ভর যদি 10 কেজি হয়, তাহলে 1 মিটারের ভর হচ্ছে 2 কেজি, তাহলে এখনো কিন্তু 2 কেজি আছে। ইভেন আমরা যদি তারে আবার সমান আরেকটা টুকরা করে ফেলি, তাহলে এখন যে টুকরাটা রয়ে গেছে, এটার দৈর্ঘ্য হচ্ছে 2.5 মিটার এবং ভর হচ্ছে আর 10 কেজি নাই, যেহেতু অর্ধেক করে ফেলছি, এটার ভর হয়ে যাবে 5 কেজি। তাহলে আবার ওই দেখবা সেম, মানে ওই 2.5 মিটারের ভর যদি 5 কেজি হয়, তাহলে 1 মিটারের ভর ওই 2 কেজি রয়ে গেছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, একটা আয়তাকার দণ্ডরে তুমি ঠিক যত টুকরাই করো না কেন, প্রতি একক দৈর্ঘ্যের ভর এটা একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা আমরা র নামকরণ করে রাখছি, কেউ ঝামেলা বাঁধায় না। র কিন্তু অবশ্যই ঘনত্ব না, র হচ্ছে প্রতি 1 মিটার দৈর্ঘ্যের ভর। তাহলে এই র যেহেতু সমগ্র ভর বাই সমগ্র দৈর্ঘ্য, যা পাওয়া যাবে এখানে ক্ষুদ্র অংশের ভর ডিভাইডেড বাই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য সেমই পাওয়া যাবে। এখন আমরা কিন্তু অনেক আগেই পড়ে আসছি যে যখন অংশটা অনেক ক্ষুদ্র হয়ে যাবে, তখন জড়তার ভ্রামক মানেই হচ্ছে ভর ইনটু দূরত্ব এর বর্গ। আমি ধরে নিচ্ছি আমাদের এই ক্ষুদ্র অংশটার ভর হচ্ছে dm, এবং যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, অক্ষ থেকে আমাদের ক্ষুদ্র অংশটা x পরিমাণ দূরে। তাহলে এই যে বোল্ড করা ক্ষুদ্র অংশটুকু, এটা কিন্তু খুবই ক্ষুদ্র, এই ক্ষুদ্র অংশটুকুর জড়তার ভ্রামক আসবে ভর, তার ভর হচ্ছে dm, এবং অক্ষ থেকে তার দূরত্ব x এর বর্গ। তাহলে ভর ইনটু দূরত্বের বর্গ, এটি হচ্ছে কিন্তু আমাদের ওই ক্ষুদ্র অংশটুকুর ভর। ক্ষুদ্র অংশটুকুর ভর নাম দিলাম আমরা di।
তাহলে আমাদের ক্ষুদ্র অংশটুকুর বর আমরা পেয়ে গেলাম। ক্ষুদ্র অংশটুকুর বর হচ্ছে জড়তার ভ্রামক পেয়ে গেলাম, সরি, ক্ষুদ্র অংশটার জড়তার ভ্রামক হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। কিন্তু আমাদের উদ্দেশ্য তো হচ্ছে সমগ্র অংশটার জড়তার ভ্রামক বের করা, তাহলে অবশ্যই আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। ক্ষুদ্র অংশ থেকে সমগ্র অংশের জড়তার ভ্রামক বের করতে আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। তো এখন আমি যদি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেই এবং এই ইন্টিগ্রেশনের লিমিটটা কোথা থেকে কোথা পর্যন্ত, আমরা যেহেতু সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, তাহলে অক্ষের সাপেক্ষে যে জায়গা থেকে জড়তার ভ্রামকটা বের করা শুরু করছি ওইটার পজিশনটা হবে জিরো। তার মানে আমি আমি ধরে নিচ্ছি জিরো থেকে জড়তার ভ্রামক বের করা শুরু করতেছি এবং জিরো থেকে এদিকে আগাইতে 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 যখন একদম শেষ প্রান্ত পর্যন্ত আসবো তখন এই জায়গাটা হবে l ডিভাইডেড বাই 2। কেন l বাই 2 আবার বলি, কারণ আমাদের সমগ্র বস্তুটার লেন্থ ছিল কিন্তু l। এখন যেহেতু আমরা ঠিক মাঝ থেকে শুরু করতেছি তাহলে এই পজিশনটা হবে জিরো, মানে অক্ষ যে জায়গা থেকে শুরু করা হবে এই অক্ষের পজিশনটা হবে জিরো। ওইখান থেকে বৃদ্ধি করতে করতে আমরা শেষ পর্যন্ত অপর প্রান্ত পর্যন্ত আসবো, মানে l/2 পর্যন্ত আসবো। তার মানে আমাদের লিমিটটা শুরু হয়েছে জিরো থেকে এবং শেষ হয়েছে যায়া l/2 তে যায়া। কিন্তু এতে কিন্তু আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক বের হয় নাই, আমাদের এখন কিন্তু অর্ধেকটা বস্তুর জড়তার ভ্রামক বের হয়েছে। কারণ অক্ষ যেহেতু জিরো এবং আমি যেহেতু ঠিক অপর প্রান্ত মানে l/2 পর্যন্ত আসছি, সমগ্রটা l হইলে তাহলে অর্ধেকটা হবে l/2, কিন্তু তার এই পাশে তো ঠিক আরেকটা অংশ রয়ে গেছে এবং যেহেতু আমরা ঠিক মাঝ বরাবর নিলাম তাহলে অক্ষের ডান পাশে অংশটুকুর জড়তার ভ্রামক যা আসবে বাম পাশের অংশটুকুর জড়তার ভ্রামক কিন্তু সেম আসবে। তাহলে এই জিরো থেকে l/2 পর্যন্ত যে অংশটুকুর জড়তার ভ্রামক পাইলাম তারে যদি আমরা 2 দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক চলে আসতেছে। আমি আবার বলতেছি, প্রথমত জিরো থেকে l/2 কেন আসলো, কারণ আমাদের সমগ্র বস্তুটার লেন্থ যেহেতু l, তাহলে ঠিক মধ্যবিন্দু থেকে একটা প্রান্ত পর্যন্ত জিরো থেকে l/2, কিন্তু এতে আমাদের অর্ধেকটা বস্তুর জড়তার ভ্রামক বের হয়েছে বিধায় আমরা যদি ঠিক অপর যে অংশটার জড়তার ভ্রামক বের হয়েছে তারে যদি 2 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ইন্টিগ্রেশন অফ ডিআই হয়ে যাবে টোটাল আই, মানে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক। এখানে ডিআই দ্বারা বোঝাচ্ছিলাম শুধু ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক, এখন 2 এর জায়গায় 2 রয়ে গেল এবং আমাদের এই ইকুয়েশনটা থেকে ডিএম সমান আমরা লিখতে পারবো র ইনটু ডিএক্স। তাহলে ডিএম এর পরিবর্তে বসাই দিলাম র ইনটু ডিএক্স, ডিএক্সটা আমি একটু পিছনে লিখে দিই। আর এখানে আমাদের এক্স স্কয়ার তো রয়েই গেছে, ইন্টিগ্রেশন অফ 0 থেকে l/2। এখন আমরা যদি এটার একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক চলে আসতেছে। এখন আমি এই 2 এবং রো এর বের করে দিচ্ছি, কারণ আমরা জানি রো হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার। রো এর বাংলা নামটা ছিল কিন্তু একক দৈর্ঘ্যের বর। কোন একটা আয়তাকার দণ্ডের একক দৈর্ঘ্যের বর অবশ্যই একটা কনস্ট্যান্ট নাম্বার। তাহলে র এ যেহেতু আমি বের করে দিছি তাহলে আমাদের এখানে রয়ে গেছে এক্স স্কয়ার ইনটু ডিএক্স এবং লিমিটটা হচ্ছে 0 থেকে l/2 পর্যন্ত। এখন আমি যদি এই ইকুয়েশনে 2 এর জায়গায় 2 লিখে দিলাম, র এর জায়গায় m বাই র আপাতত ঠিক থাক। এখন যদি আমি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে এক্স স্কয়ারে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3 এবং তার লিমিটটা হচ্ছে 0 থেকে l/2 পর্যন্ত। আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এখন লিমিট বসাতে হবে এবং 2 এর জায়গায় 2 এই র এর পরিবর্তে বসাই দিলাম। এই যে র এর পরিচয়টা হচ্ছে m ডিভাইডেড বাই l, একক দৈর্ঘ্যের বর। তাহলে এখানে যদি আমি m ডিভাইডেড বাই l লিখে দেই তাহলে এখানে লিমিট বসাইলে পেয়ে যাব, মানে র এর পরিবর্তে m ডিভাইডেড বাই l। আর আমি ওই যে ভিতরে একটা 3 আছে 3 টারে বের করে দিতে যাচ্ছি, কারণ 3 এটা কনস্ট্যান্ট নাম্বার। এখন এই চলকের পরিবর্তে যদি আপার লিমিটটা বসাই, মানে x এর পরিবর্তে l/2 বসাই, তাহলে আসবে l/2 হোল কিউব, মানে আপার লিমিট, মাইনাস চলকের পরিবর্তে লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা হচ্ছে 0 কিউব, 0 কিউব মানে তো 0ই থাকবে। তাহলে আবার বলছি এখানে আমি লিমিট বসাচ্ছি, চলকটা হচ্ছে x, x এর পরিবর্তে l/2 মানে আপার লিমিট মাইনাস চলকের পরিবর্তে লোয়ার লিমিট। এখন ক্যালকুলেশন করলেই চলে আসবে, তাহলে 2/3 m ডিভাইডেড বাই l, এখানে চলে আসতেছে l কিউব ডিভাইডেড বাই 8, এখানে মাইনাস 0 কিউব আর লেখার দরকার পড়বে না। এখন আমি দেখতে পাচ্ছি এই 2 দিয়ে 8 কে কেটে দিলে 4, l দিয়ে l কিউব কেটে দিলে l স্কয়ার, তাহলে উপরে থাকতেছে m l স্কয়ার আর নিচে 4 ইনটু 3 মানে 12। এটি হচ্ছে তার জড়তার ভ্রামক i। তার মানে আমরা পেয়ে গেলাম যে একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর যদি একটা অক্ষ নেওয়া হয় তাহলে তার জড়তার ভ্রামক i ইকুয়াল হবে ml স্কয়ার বাই 12। এবং এখানে আমরা যদি আয়তাকার দণ্ডের কে মানে চক্রগতির ব্যাসার্ধ দেয়া নাও থাকে তাও আমরা জড়তার ভ্রামকটা বের করে নিতে পারবো। তবে এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদের অক্ষটা কিন্তু আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর নেওয়া হয়েছিল। তাহলে একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর যদি একটা দণ্ড নেওয়া হয় তাহলে তার জড়তার ভ্রামক i ইকুয়াল হচ্ছে ml স্কয়ার বাই 12। এখন যে কোনো ভাবে আমরা এটা একটু মনে রাখবো
এখানে আই হচ্ছে আমাদের সমগ্র আয়তাকার দণ্ডের জড়তার ভ্রামক, এম হচ্ছে সমগ্র আয়তাকার দণ্ডের ভর, এল হচ্ছে সমগ্র আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য। আর 12 কিভাবে আসলো এটা আমাদের ক্যালকুলেশনই বলে দিছে। এখানে আর কোনো প্রশ্নই রইল না যে কি জন্য 12 আসলো। যেহেতু আমাদের ক্যালকুলেশন করে 12 আসছে, তার মানে এখন তোমাদের মেনে নিতে হবে যে i হচ্ছে ml²/12। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা ঠিক ওই রকমই একটা আয়তাকার দণ্ডের, কিন্তু যখন তার অক্ষটা একটা প্রান্তে বিবেচনা করা হয়েছিল তখন তার জড়তার ভ্রামক কি আসে ওইটা শিখতে যাচ্ছি। তো এই ক্ষেত্রেও আমরা সেম ধরে নিচ্ছি এখানে একটা ক্ষুদ্র অংশ, তার তার দৈর্ঘ্যটা হচ্ছে dx এবং এই ক্ষুদ্র অংশটুকুর বড় হচ্ছে dm। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আমাদের এই যে ক্যালকুলেশনটা, এল মিটার লম্বা বস্তুটার ভর হচ্ছে m কেজি, 1 মিটার লম্বা বস্তুটার ভর হচ্ছে m/l এবং তার নামকরণ করছি আমরা রো, যেখানে রো এর বাংলা নাম হচ্ছে একক দৈর্ঘ্যের ভর। এই অংশটা না সেম থাকবে, এই ক্ষুদ্র অংশের জন্য ক্যালকুলেশনটাও সেম থাকবে। এখন আমরা এই যে ক্ষুদ্র অংশটা বিবেচনা করলাম, এখানে তাহলে এই ক্ষুদ্র অংশটুকুর ভর হচ্ছে m এবং আমি ধরে নিচ্ছি অক্ষ থেকে এই দূরত্বটা হচ্ছে x। তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমাদের এই ক্ষুদ্র অংশটুকুর জড়তার ভ্রামক হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। আমরা কিন্তু একদম প্রথমেই শিখে আসতেছিলাম যে কোনো ক্ষুদ্র একটা বস্তুর জড়তার ভ্রামক মানেই হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। মানে ভর ওই ক্ষুদ্র অংশটুকুর ভর এবং অক্ষ থেকে তার লম্ব দূরত্ব। আমি ধরে নিচ্ছি অক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র অংশটা dm পরিমাণ দূরে, তাহলে ওই ক্ষুদ্র অংশটুকুর জড়তার ভ্রামক হচ্ছে ভর ইনটু দূরত্বের বর্গ। আমি এটার নাম দিলাম ডিআই এবং এই ডিআই দ্বারা বোঝাচ্ছি ওই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। এখন আমার যদি সমগ্র অংশের জড়তার ভ্রামক বের করতে হয় তাহলে অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিলাম। এখন আবার লিমিটটা ঠিকঠাক বসাতে হবে। তো আমরা কি জানতাম, যে জায়গা থেকে অক্ষটা গণনা শুরু করা হবে ওইটা হবে জিরো পজিশন। তাহলে এখান থেকে জিরো থেকে শুরু করলাম। এখন আমি যেহেতু সমগ্রটাই চাচ্ছি, তাহলে এখান থেকে শুরু করে বৃদ্ধি করতে 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 যখন ঠিক প্রান্তে চলে আসবো তখন লিমিটটা হয়ে যাবে এল। তাহলে জিরো থেকে এল পর্যন্ত এটি হচ্ছে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক। এখন কিন্তু আর টু দেওয়ার দরকার পড়বে না, কারণ আমরা অক্ষ থেকে একদম ঠিক অপর প্রান্ত পর্যন্ত চলে আসছি এবং এই ক্ষেত্রে জিরো থেকে এল পর্যন্তই হচ্ছে আমাদের সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক। তাহলে এখন যদি আমি এই ডিএম রে এই ঠিক এই জায়গা থেকে, আমি তো আগেই বলে রাখছি যে হচ্ছে আমাদের এই এই ক্যালকুলেশনটা দুইটা আয়তাকার দণ্ডেরই সেম, কারণ আমরা আমাদের সমগ্র আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য এবং ভর কিন্তু একই ধরে নিয়েছিলাম, শুধু অক্ষটা একটু একটা প্রান্তে চলে আসছিল। তাহলে এই অংশটা দেখে আমি ডিএম সমান আর গুণন করে লিখতে পারবো ডিএম এর পরিবর্তে লিখতে পারবো র ইনটু ডিএক্স আর ইনটু এক্স স্কয়ার। লিমিটটা হচ্ছে জিরো থেকে এল পর্যন্ত। আমি আবার বলতেছি এখানে কিন্তু টু দেওয়ার দরকার পড়বে না। আর এদিকে ইন্টিগ্রেশন অফ ডিআই হয়ে যাবে আই, যেখানে এই আই এর পরিচয় হবে আমাদের সমগ্র আয়তাকার দণ্ডের জড়তার ভ্রামক কিসের সাপেক্ষে, ঠিক একটা প্রান্ত দিয়ে যায় এমন একটা অক্ষ এর সাপেক্ষে। এখন আমি যদি চাই তাহলে র রে বের করে দিতে পারবো, কারণ র হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার আর একক দৈর্ঘ্যের ভর। তাহলে এখানে রয়ে গেল এক্স স্কয়ার ইনটু ডিএক্স। তাহলে যেখানে রয়ে গেল, আমরা যদি এক্স স্কয়ার ইন্টিগ্রেশন করি তাহলে চলে আসবে এক্স কিউব ডিভাইডেড বাই 3 এবং লিমিটটা হচ্ছে 0 থেকে l পর্যন্ত। এটা x টু দি পাওয়ার n এর সূত্র। আশা করি ইন্টিগ্রেশনের এই সূত্রটা সবাই জানি আমরা। ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইনটু dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। এখানে আমাদের n হিসেবে কাজ করতেছিল এই যে 2। তাহলে এখন আমি যদি লিমিটটা একটু বসাই দেই, তাহলে আবার বলতেছি এখানে র এর পরিবর্তে কিন্তু আমরা চাইলে m ডিভাইডেড বাই l লিখতে পারবো। র মানে হচ্ছে প্রতি একক দৈর্ঘ্যের ভর ইনটু x এর পরিবর্তে 3 টারে যদি বের করে দেই, 3 কনস্ট্যান্ট নাম্বারতে বের করে দিলাম। এখন চলকের পরিবর্তে আপার লিমিট মানে x এর পরিবর্তে l, তাই l কিউব মাইনাস চলকের পরিবর্তে লোয়ার লিমিট মানে x এর পরিবর্তে 0, 0 কিউব। তাহলে এখানে পেয়ে যাচ্ছি এটা কিন্তু 1/3, মানে ওই নিচের 3 টারে বের করে দিছিলাম। তাহলে থাকতেছে m নিচে 3l ইনটু এখানে একটা l কিউব, একটা l কিউবের সাথে কেটে দিলে উপরে থাকতেছে m l স্কয়ার, নিচে থাকতেছে 3। এটাই হচ্ছে আমাদের ঠিক প্রান্ত বরাবর কোনো একটা অক্ষ যখন বিবেচনা করা হবে তার জড়তার ভ্রামক। তাহলে i is equal to ml স্কয়ার বাই 3। এটা আমরা কখন ইউজ করব, যখন l দৈর্ঘ্য এবং m ভর বিশিষ্ট একটা আয়তাকার দণ্ডের ঠিক প্রান্ত বরাবর একটা অক্ষ নিয়ে তার জড়তার ভ্রামক বের করতে বলবে, তখন i is equal to হচ্ছে ml স্কয়ার বাই 3, ml স্কয়ার বাই 3। তাহলে আমরা কিন্তু এখন একটা আয়তাকার দণ্ডের জড়তার ভ্রামক বের করা শিখে ফেলছি এবং এই ক্ষেত্রে তার কে যদি দেয়া নাও থাকে, শুধু যদি তার বর এবং লেন্থ দেয়া থাকে, তাহলে আমরা তার জড়তার ভ্রামকটা বের করে নিতে পারবো। এটা হচ্ছে এই ml স্কয়ার বাই 12 কখন, যখন অক্ষটা ঠিক মাঝ বরাবর নেওয়া হবে এবং
এটা হচ্ছে অক্ষটা যখন একটা প্রান্ত বরাবর নেওয়া হবে। এবং আমি কিন্তু প্রথমেই বলে রাখছিলাম যে আমরা কিন্তু জানতাম প্রান্ত বরাবর যখন অক্ষটা নেওয়া হবে তখন তার জড়তার ভ্রামক একটু বেশি আসবে। এখান থেকেও তাই বোঝা যাচ্ছে। এখানে i is equal to হচ্ছে ml স্কয়ার বাই 12 আর এটা হচ্ছে ml স্কয়ার বাই 3। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে প্রথম অংশটার চেয়ে দ্বিতীয় অংশটা কিন্তু বড়, মানে প্রান্ত বরাবর নিলে কিন্তু এটা বড় পাওয়া গেছে। কারণ এখানে আছে 12 আর নিচে এখানে আছে 12 আর এখানে পাওয়া গেছে 3। তাহলে অবশ্যই ml স্কয়ার বাই 12 এর চেয়ে ml স্কয়ার বাই 3 বড়, মানে জড়তার ভ্রামক বেশি, মানে তারে ঘোরাইতে যেয়ে তত বেশি কঠিন মনে হবে। আর আমরা কিন্তু এটা প্রথমেই জানতাম যে প্রান্ত বরাবর অক্ষ নিলে পরে জড়তার ভ্রামক একটু বেশি আসবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন যদি প্রশ্ন করা হয় কতটুকু বেশি, এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। আমি দেখতে পাচ্ছি যে এখানে যদি আমি একটা 4 গুণ করতে পারতাম, মানে 4, তখন এই 12 আর 4 এ কেটে ml স্কয়ার বাই 3 পাওয়া যেত। তার মানে হচ্ছে যে একই আয়তাকার দণ্ডের, একই ভর বিশিষ্ট একটা আয়তাকার দণ্ডের আমরা যদি ঠিক মাঝ বরাবর একটা অক্ষ নিয়ে জড়তার ভ্রামক বের করি, যা আসবে এই অক্ষটা যদি একটা প্রান্ত বরাবর নিয়ে বিবেচনা করা হয় তখন তার জড়তার ভ্রামক কিন্তু 4 গুণ বেশি আসবে। অথবা অপরদিকে ঠিক উল্টায়ে বলা যায় যে ঠিক প্রান্ত বরাবর অক্ষ নিয়ে জড়তার ভ্রামক যা পাওয়া যাবে ওই আয়তাকার দণ্ডের অক্ষটা যদি মাঝে নিয়ে আসা হয় তাহলে কিন্তু জড়তার ভ্রামক 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। একটু মনে রাখো, এখান থেকে অবজেক্টিভ অনেক বেশি আসে, অনেক সৃজনশীল আসে, যে এরকম একটা চিত্র দিয়ে বলা হবে কখন জড়তার ভ্রামক বেশি আসবে। অবশ্যই প্রান্ত বরাবর অক্ষটা নিয়ে যখন জড়তার ভ্রামক বের করা হবে এটা বেশি আসবে। আমরা এখন জড়তার ভ্রামক বের করার জন্য এই ইকুয়েশন গুলা ডিরেক্ট ইউজ করতে পারবো। এরকম আর উপরের ক্যালকুলেশনটুকু বসানোর দরকার পড়বে না। ডিরেক্ট আমরা লিখতে পারি প্রান্ত বরাবর হলে ml স্কয়ার বাই 3 আর ঠিক মাঝ বরাবর হলে ml স্কয়ার বাই 12। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন এখান থেকে আবার একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি তারা কে বের করতে বলে, মানে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলে, তাহলে কে সমান আসবে l বাই রুট ওভার 12। এটা কিভাবে আসলো? কারণ তোমাদেরকে শেখানো হয়েছে কে ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার i ডিভাইডেড বাই m, মানে জড়তার ভ্রামককে বোর্ড দিয়ে ভাগ করে যা পাওয়া যায় তারে রুট করলেই কে পাওয়া যায়। এই ইকুয়েশনে যদি আমরা জাস্ট i এর মানটা বসাই দিই তাহলে কে সমান পেয়ে যাব l বাই রুট ওভার 12। এটা একটু মনে রাখো। আবার ঠিক এখানে এই যখন প্রান্ত নেওয়া হয় তখন তার কে পাওয়া যাবে l ডিভাইডেড বাই রুট ওভার 3, মনে রাখো। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে যে আমাদের ইকুয়েশনটা বের হইলো i is equal to হচ্ছে ml স্কয়ার বাই 12, ধরি 12 কোথা থেকে আসলো এটা বুঝে গেছো, ক্যালকুলেশন করে চলে আসছে। আর l এর পরিচয়টা কি ছিল? l ছিল আমাদের সমগ্র আয়তাকার দণ্ডের দৈর্ঘ্য। এই ক্ষেত্রে দৈর্ঘ্য বলতে আমি বোঝাচ্ছি আমি যদি এই আয়তাকার দণ্ডের পজিশন কর্নার পয়েন্টগুলোরে এ বি সি ডি নামকরণ করি তাহলে তার লেন্থ হিসেবে কাজ করতেছিল, তার লেন্থ হিসেবে কাজ করতেছিল এ বি অথবা সিডি। একটু মনে রাখো, এ বি অথবা সিডি এটি হচ্ছে তার লেন্থ। মানে সহজে বলতে গেলে আমরা অক্ষটা যে দিকে নিব ঠিক তার পারপেন্ডিকুলার যে অংশটা থাকবে, লম্ব বরাবর যে অংশটা থাকবে ওইটাই হচ্ছে তার লেন্থ। এটা কি জন্য বলতেছি আমার একটু পরেই লাগবে। যে আমি আবার বলতেছি এই যে আমাদের ইকুয়েশনটা দাঁড়াইলো i is equal to হচ্ছে ml স্কয়ার বাই 12, ঠিক মাঝ বরাবর একটা আয়তাকার দণ্ডের অক্ষ নিয়ে জড়তার ভ্রামক বের করলে i is equal to হচ্ছে ml স্কয়ার বাই 12। এখানে l এর পরিচয়টা হচ্ছে আমরা অক্ষটা যেদিকে বিবেচনা করব ঠিক তার পারপেন্ডিকুলার বা লম্ব বরাবর যে অংশটুকু থাকবে এটি হচ্ছে তার লেন্থ। যেমন এখানে ab ছিল, আমি যদি অন্যভাবে বলি যে ধরে নাও আমরা আয়তাকার দণ্ডটা যদি এইভাবে থাকতো, হুম, এটার নাম দিলাম আমি পি কিউ আর এস। হ্যাঁ, আমি একটা অক্ষ নিলাম ঠিক মাঝ বরাবর, তাহলে প্রথমত হচ্ছে এটা আয়তাকার এবং আমি ঠিক মাঝ বরাবরই অক্ষটা নিলাম। যেহেতু এটা আয়তাকার এবং ঠিক মাঝ বরাবর অক্ষ নিলাম তাহলে তার জড়তার ভ্রামক i is equal to কিন্তু ml স্কয়ার বাই 12 আসতে বাধ্য। কারণ আমরা জানি ক্যালকুলেশন করে দেখছি যে একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর জড়তার ভ্রামক নিলে i is equal to ml স্কয়ার বাই 12। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য হিসেবে কে কাজ করতেছে, পি কিউ নাকি পি এস নাকি এস আর নাকি কিউ আর, কোন অংশটুকু? তাহলে এই ক্ষেত্রে কি বলে রাখছি এটা এখান থেকে বোঝা যাবে। এই কনসেপ্টটা না খুব জরুরি দরকার যে আমরা লেন্থ হিসেবে কাকে কাকে কাউন্ট করতেছি। আমাদের এই চিত্র অনুযায়ী আমরা দেখতেছিলাম যে লেন্থ হচ্ছে আমাদের অক্ষের সাপেক্ষে যে লম্ব বরাবর থাকবে, আমাদের এই অক্ষের সাপেক্ষে লম্বটা হচ্ছে এবি, তার মানে এবিটাই হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে এই চিত্রের জন্য আমাদের এই লেন্থ হিসেবে বা এল হিসেবে কাজ করবে, এই এল হিসেবে কাজ করবে
পি কিউ, অথবা তুমি চাইলে আর এস বলতে পারো, বা এস আর, মানে অক্ষের সাথে যে অংশটুকু লম্ব বরাবর থাকবে। আশা করি বুঝতে পারছো। এই ক্ষেত্রে কখনো এমন ভাবার দরকার নাই যে যে অংশটুকু লম্বা এটি হচ্ছে তার দৈর্ঘ্য, অবশ্যই এমন ভাবার দরকার নাই। আমাদের যেদিকে অক্ষটা নিব, অক্ষের সাথে যে অংশটা লম্ব থাকবে এটি হচ্ছে আমাদের এল হিসেবে কাজ করবে। ঠিক এই কনসেপ্টটারে কাজে লাগাইয়া আশা করি এই আয়তাকার দণ্ডের ক্ষেত্রে সবগুলা হিসাব বুঝতে পারছো। আমাদের এই কনসেপ্টটারে কাজে লাগাইয়া আমরা কোনো একটা আয়তাকার যদি চাকতি বলা হয়, একটা আয়তাকার চাকতির জড়তার ভ্রামক বের করতে পারবো। যেমন তোমার বলা হবে, ধরো নাও এটা একটা আয়তাকার চাকতি। আমার উদ্দেশ্য হচ্ছে এই আচ্ছা, আমার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা একটা আয়তাকার চাকতি, এটা ধরো নাও আমাদের এক্স ওয়াই তলের মধ্যে আছে। তো এক্স ওয়াই তলে থাকা অবস্থায় এই আয়তাকার চাকতির মোট জড়তার ভ্রামক বের করতে হবে। আমি ধরে নিচ্ছি আমাদের এই আয়তাকার চাকতির দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এ এবং প্রস্থটা হচ্ছে স্মল বি। আচ্ছা, এটা কিন্তু সামান্তরিক আকৃতির ভাবার কোনো দরকার নেই। এটা ধরো নাও এক্স ওয়াই তলের মধ্যে আছে, তাই আমি একটু পাকা করে ড্র করছি, এবং তার লেন্থটা হচ্ছে এ, আর তার যে এদিকের যে প্রস্থটা এটা ধরে নিচ্ছি আমি বি। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এটার যদি ঠিক সেন্টার পয়েন্ট দিয়ে একটা অক্ষ কল্পনা করি, মানে যেটার বলা হবে জেড অক্ষ, ঠিক মাঝ বরাবর যদি একটা অক্ষ কল্পনা করি, তাহলে এই অক্ষটার সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা কি হবে ওটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা লম্ব অক্ষ উপপাদ্য এর সাহায্য নিব। তো আমরা ধরে নিচ্ছি তার ঠিক এই দিক বরাবর আছে আমাদের এক্স অক্ষ, এবং ঠিক এই দিক বরাবর আছে আমাদের ওয়াই অক্ষ। এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমার উদ্দেশ্য হচ্ছে এই যে রেড বা একদম ঠিক উপর থেকে ঠিক মাঝ বরাবর যে একটা অক্ষ নিলাম জেড এক্সিস, যেটা জেড এক্সিস এর মতো, যেটা রেড অংশটুকু, তার সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করা। তো আমাদের হিসাব অনুযায়ী আমরা জানতাম যে এটা যেহেতু এক্স ওয়াই তলে আছে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এর সমষ্টিটা আসবে এই যে রেড করা বা জেড এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। তাহলে এখন কি করা যায়, কি করা যায়, এক্স অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকটা চলো একটু বের করি। তাহলে আমরা জানতাম আই অফ জেড, মানে জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা আসবে আই অফ এক্স প্লাস আই অফ ওয়াই, এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির সমান। তো আমি কিন্তু এই জেড এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামক এই আইটাই বের করতে চাচ্ছি, তাহলে এটাই হচ্ছে আমাদের আই, মানে আমি যে যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে চাচ্ছি, ইকুয়াল টু এক্স অক্ষের সাপেক্ষে যখন জড়তার ভ্রামকটা বের করতে যাব, তখন দেখা যাচ্ছে যে এটা একটা আয়তাকার দণ্ডের মতোই, এক্স অক্ষের সাপেক্ষে এটা একটা আয়তাকার দণ্ডের মতোই, এবং এক চক্ষুটা ঠিক আয়তাকার দণ্ডের মাঝ বরাবর গেছে। আর কিন্তু আমরা চিনি যে একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর যখন একটা অক্ষ নেওয়া হবে, তখন তার জড়তার ভ্রামক হচ্ছে ml স্কয়ার বাই 12। এখন প্রশ্ন হচ্ছে এল হিসেবে কে কাজ করতেছে। একটু খেয়াল করে দেখবা, আমরা যে জেড এক্সিসটা টানলাম তার সাপেক্ষে লম্ব বরাবর আছে কিন্তু বি, তাহলে এখানে লিখে দিতে পারবো এম বি স্কয়ার বাই 12। এটা কিন্তু এম এল স্কয়ার বাই 12 এর মতোই। এম হচ্ছে সমগ্র আয়তাকার বস্তুটার ভর, বি হচ্ছে জেড এক্সিস এর সাপেক্ষে যে অংশটা দৈর্ঘ্য হিসেবে কাজ করতেছে, বা জেড এক্সিস এর সাপেক্ষে যে অংশটা লম্ব আছে বাই 12। এখন অনেকে প্রশ্ন করতে পারো যে এখানে এম স্কয়ার বাই 12 কোথা থেকে আসলো। আমি আবার বলতেছি, এই যে এই জায়গাটা আমরা কিন্তু ক্যালকুলেশন করে আসছি যে একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবর যখন অক্ষ নেওয়া হবে, তখন এটা এম স্কয়ার বাই 12 চলে আসবে। এই যে আই ইকুয়াল টু চলে আসবে এম স্কয়ার বাই 12। এখন এখানে লেন্থ হিসেবে কে কাজ করবে, এটা ডিপেন্ড করতেছে অক্ষ এর সাপেক্ষে কে লম্ব আছে। তাহলে এখন আম, আহ এখান থেকে আমরা এক্স এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করে ফেলছি, প্লাস এখন ওয়াই এক্সিস এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করি। এই ওয়াই এক্সিস এর সাপেক্ষেও দেখা যাচ্ছে যে এটাও কিন্তু ঠিক একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবরই যাচ্ছে। যেহেতু মাঝ বরাবরই যাচ্ছে, তাহলে অবশ্যই এম এল স্কয়ার বাই 12। কিন্তু প্রশ্ন হচ্ছে এল হিসেবে কে কাজ করবে। এখন কিন্তু দেখা যাচ্ছে এখানে এল হিসেবে কাজ করবে ওয়াই এক্সিস এর সাপেক্ষে ঠিক লম্ব বরাবর কাজ করতেছে আমাদের স্মল এ, যেটা আমরা স্মল এ ধরতেছিলাম। তাহলে এম স্মল এ স্কয়ার ডিভাইডেড বাই 12। ওই সেম জিনিস 12 তো আসবেই, যেহেতু আয়তাকার আবার ঠিক মাঝ বরাবর যাচ্ছে, ml স্কয়ার বাই 12। কিন্তু l হিসেবে কাজ করতেছিল যখন y এক্সিস এর সাপেক্ষে আমরা কল্পনা করতেছি, তখন এটা লেন্থ হিসেবে কাজ করতেছিল আমাদের স্মল এ। এখন আমি যদি m বাই 12 টারে কমন নিয়ে নেই, তাহলে এখানে দেখে যাবে স্মল বি স্কয়ার প্লাস স্মল এ স্কয়ার। এখানে কিন্তু একজন হচ্ছে দৈর্ঘ্য, অপরজন হচ্ছে প্রস্থ। যেহেতু মাঝে প্লাস চিহ্ন আছে, তাহলে এখন আর আমাদের চিনার দরকার নাই কে দৈর্ঘ্য কে প্রস্থ। আমরা বলবো একটা আয়তাকার চাকতির যদি ঠিক কেন্দ্র বরাবর, মানে উপর থেকে নিচ বরাবর একটা অক্ষ কল্পনা করা হয়, তাহলে তার জড়তার ভ্রামক আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার। যেখানে এর যদি তুমি দৈর্ঘ্য ধরো তাহলে বি হবে প্রস্থ, অথবা বি যদি দৈর্ঘ্য ধরো তাহলে এ হবে প্রস্থ। একজন দৈর্ঘ্য হলে অপরজন প্রস্থ, মাঝে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। এটা আমরা কি শিখলাম, একটা আয়তাকার চাকতির
যদি কেন্দ্র বরাবর উপর থেকে নিচ বরাবর মানে এক্স ওয়াই তলে থাকা অবস্থায় উপর থেকে নিচ বরাবর যদি একটা অক্ষ কল্পনা করা হয় তখন তার সাপেক্ষে জড়তার ভ্রামক, যেখানে এ হচ্ছে তার দৈর্ঘ্য, বি হচ্ছে তার প্রস্থ। তাহলে এখান থেকে যদি আমরা কে হিসাব করি তাহলে চক্রগতির ব্যাসার্ধ কে সমান পাওয়া যাবে, আমরা তো জানতাম কে সমান হচ্ছে রুট ওভার আই ডিভাইডেড বাই এম। তুমি যদি এখানে আই এর মানটা বসায় দাও তাহলে পেয়ে যাবে কে এর মান, কে ইজ ইকুয়াল হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ও আচ্ছা রুট ওভারটা একবারে দিয়ে দিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই 12, এটি হচ্ছে তার কে এর মান, আই বাই এম। এটা একটু মনে রাখো। এখন আমাদের ঠিক এই আয়তাকার দণ্ডটাই যদি আয়তাকার না হয়ে বর্গাকার হইতো, আমি আর চিত্রটা অঙ্কন করতে যাচ্ছি না, যে ধরে নাও এটা সব দিক দিয়ে সমান, এ আর বি সমান, এ আর বি সমান হলেই তো এটা এ আর বি সমান হলে তো এটা বর্গাকার। তাহলে যদি এমন বর্গাকার হইতো তখন তো আমাদের আর বি লেখার দরকার পড়তো না এখানে। তাহলে আমরা তখন লিখতে পারতাম i is equal to m divided by 12 ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার। এই যেহেতু যেহেতু আমি বলতেছি যে এটা বর্গাকার, তাহলে তো তার দৈর্ঘ্য প্রস্থ সব দিক দিয়ে সমান, তাহলে আমি চাইলে স্মল বি টা তখন স্মল এ লিখতে পারবো। তখন i is equal to হবে m ইনটু 2 স্কয়ার বাই 12, 2 আর 12 এ কেটে দিলে সরি, তাহলে পাওয়া যাবে i is equal to হচ্ছে m স্কয়ার বাই 6। এটা এটা কখন, এটা হচ্ছে যখন আয়তাকার চাকতি না বলে বর্গাকার চাকতি বলবে, বর্গাকার বর্গাকার মানে হচ্ছে এই যে এক্স্যাক্টলি বর্গাকার চাকতি, যখন তখন যদি তার জড়তার ভ্রামক বের করতে বলে তখন i is equal to হচ্ছে m স্কয়ার বাই 6। একটু একটু মনে রাখো, ঝামেলা বাঁধায় না। এটা কিন্তু হচ্ছে ঠিক এক্স ওয়াই তলে থাকা অবস্থায় ঠিক মাঝ বরাবর যখন একটা অক্ষ কল্পনা করব তার সাপেক্ষে জড়তার ভ্রামক i is equal to হচ্ছে m স্কয়ার বাই 6, যেখানে a হচ্ছে তার প্রতিটা অংশের দৈর্ঘ্য, যেহেতু বর্গাকার সব দিক দিয়ে দৈর্ঘ্য সমান হবে। এবং এখান থেকে যদি আমরা k বের করে নিই তাহলে k is equal to আসবে a ডিভাইডেড বাই রুট ওভার 6 দরকার পড়বে আর কি। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমরা তাহলে আমরা কি কি শিখলাম, আমরা দণ্ডাকৃতি বস্তুর জড়তার ভ্রামক বের করতে পারবো, এবং বৃত্তাকার বর্গাকার চাকতি এবং আয়তাকার চাকতির জড়তার ভ্রামক যদি বের করতে বলে এবং কে বের করতে বলে তাহলে আশা করি আমরা এতটুকু পারবো। এখন আমরা এই অংশটা থেকে বের হয়ে যেতে যাচ্ছি। এখন আমরা খুঁজে বের করব কিভাবে কোনো একটা বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক বের করতে হয়। তো আমরা যখন কোনো একটা বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক বের করতে যাব, ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি বৃত্তাকার একটা বস্তু, এটা এরকম উপবৃত্তাকার হবার দরকার নাই, একদম বৃত্তাকার। যেমন ধরে নিতে পারো আমাদের কাছে যে সিডি ডিস্ক গুলো আছে, সিডি ডিস্ক এর মতো একটা এক্স্যাক্টলি বৃত্তাকার একটা বস্তু, এবং তার ব্যাসার্ধ ধরে নিচ্ছি স্মল আর, এবং তার টোটাল ভরটা হচ্ছে এম। এবং আমরা যদি ঠিক তার কেন্দ্র বরাবর একটা অক্ষ বিবেচনা করি, এই কেন্দ্র বরাবর একটা একটা অক্ষ বিবেচনা করলাম, ঠিক সিডি ডিস্কের ঠিক মাঝ বরাবর একটা অক্ষ, এবং তারে ঘোরাতে যাচ্ছি। তো এখন আমি এই অক্ষটার সাপেক্ষে আমাদের এই সিডি ডিস্কের জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি। তো সমগ্রটার ব্যাসার্ধ কিন্তু হচ্ছে স্মল আর এবং ভর হচ্ছে স্মল এম। এখন যদি আমাদের এই বস্তুটার এম এবং কে মানে চক্রগতির ব্যাসার্ধ এম এবং কে এই দুইটা ইনফরমেশন যদি দেয়া থাকতো তাহলে তো আমরা সহজেই জড়তার ভ্রামক বের করতে পারতাম, i হচ্ছে m k স্কয়ার। কিন্তু ঝামেলাটা হচ্ছে আমরা এখন বের করতে যাচ্ছি যে কে দেয়া থাকবে না, শুধু তার দুইটা ইনফরমেশন দেয়া থাকবে, যে এই বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ কত এবং তার ভর কত, জাস্ট এই দুইটা ইনফরমেশন দেয়া থাকবে। এবং অক্ষটা যদি ঠিক তার মাঝ বরাবর যায় তখন তার জড়তার ভ্রামকটা কি হবে আমরা এটাই এখন শিখতে যাচ্ছি। এই অবস্থায় আমরা এই এই বৃত্তাকার বস্তুর জড়তার ভ্রামক বের করার জন্য আমি ধরে নিচ্ছি আমাদের ব্যাসার্ধ এই সমগ্র বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে এখান থেকে চলো একটা ঐকিক নিয়ম করি, ব্যাসার্ধ যদি হয় r তাহলে আমাদের সমগ্র বৃত্তাকার বস্তুর ক্ষেত্রফলটা হবে পাই r স্কয়ার। তাহলে সমগ্র বৃত্তাকার বস্তুর ক্ষেত্রফল যদি হয় পাই r স্কয়ার তাহলে তার পাই r স্কয়ার অংশটুকুর ভর হবে m কেজি, পাই r স্কয়ার অংশটুকুর ভর হচ্ছে m কেজি। সুতরাং পাই r স্কয়ার অংশটুকুর ভর যদি হয় m কেজি, সুতরাং একক ক্ষেত্রফলের ভর আসবে m ডিভাইডেড বাই পাই r স্কয়ার। তাহলে আবার বলি, এই m ডিভাইডেড বাই পাই r স্কয়ার এর বাংলা নাম হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের ভর। পাই r স্কয়ার ক্ষেত্রফলের ভর হচ্ছে m, মানে সমগ্রটার ভর হচ্ছে m কেজি, সুতরাং একক ক্ষেত্রফলের ভর আসবে m ডিভাইডেড বাই পাই r স্কয়ার। এই যে m ডিভাইডেড বাই পাই r স্কয়ার এটা কিন্তু ঘনত্ব না, এটা আমি র লিখতেছি ঠিকই কিন্তু র মানে ঘনত্ব না, র দ্বারা বোঝাচ্ছি প্রতি একক ক্ষেত্রফলের ভর। আবার বলছি প্রতি একক ক্ষেত্রফলের ভর। যেহেতু আমাদের সমগ্র বস্তুটা একই উপাদানের তৈরি তাহলে তার প্রতি একক ক্ষেত্রফলের ভর একটা কনস্ট্যান্ট নাম্বার।
আমি আবার বলছি, যেহেতু আমাদের সমগ্র বৃত্তাকার বস্তুটা একই উপাদানের তৈরি, তাহলে এই যে রো মানে প্রতি একক ক্ষেত্রফলের বোর্ড, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। এখন এটার নামকরণ করে রাখছি রো। আবার বলতেছি এটা কিন্তু ঘনত্ব না, প্রতি একক ক্ষেত্রফলের বোর্ড। এখন আমরা এই বৃত্তাকার বস্তুর কেন্দ্র থেকে x পরিমাণ দূরে একটা বৃত্ত অঙ্কন করলাম। কি কেন্দ্র থেকে কতটুকু দূরে আবার বলি? কেন্দ্র থেকে ধরে নাও x পরিমাণ দূরে, তার মানে এই বৃত্তাকার অংশটুকুর ব্যাসার্ধ হচ্ছে x সেন্টিমিটার দূরে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে আবার বলতেছি এই অংশটা কিন্তু হচ্ছে x, আর আমাদের সমগ্র বৃত্তের ব্যাসার্ধ তো হচ্ছে স্মল আর, এটা তো আমরা জানি। এই বৃত্তটা থেকে এখন এখন যে বৃত্তটা অঙ্কন করলাম, এটা ধরো 1 নাম্বার বৃত্ত, ওই যে এই যে এটা যে ধরো এটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত। এই 1 নাম্বার বৃত্ত থেকে dx পরিমাণ দূরে আমি আরো একটা বৃত্ত অঙ্কন করলাম। এই আবার বলতেছি কতটুকু দূরে? প্রথম বৃত্তটা থেকে dx পরিমাণ দূরে, সরি, এই প্রথম বৃত্তটা থেকে ধরো নাও dx মিটার দূরে বা dx একক দূরে আমি আরো একটা বৃত্ত অঙ্কন করলাম। তাহলে এখন যে বৃত্তটা অঙ্কন করছি এটা প্রথম বৃত্তটা থেকে, মানে ওই যে ভিতরের যে বৃত্তটা ওইটা থেকে dx পরিমাণ দূরে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা মাঝের জায়গাটা, এটা হচ্ছে dx। তাহলে এটা যদি হয় আমাদের 2 নাম্বার বৃত্ত, এটা ধরো 2 নাম্বার বৃত্ত, বৃত্তটা হচ্ছে 1 নাম্বার বৃত্ত, তাহলে 2 নাম্বার বৃত্তের ব্যাসার্ধটা আসবে x প্লাস dx। কারণ আমি আবার বলতেছি আমাদের প্রথম যে ওই যে ভিতরের যে 1 নাম্বার বৃত্তটা দেখতে পাচ্ছ, তার ব্যাসার্ধ হচ্ছে x, আর এই বৃত্তটা থেকে আমরা যে পরের 2 নাম্বার বৃত্তটা অঙ্কন করলাম ওইটা আরো dx পরিমাণ দূরে, তাহলে তার ব্যাসার্ধটা আসবে x প্লাস dx। এখন এই যে মাঝের যে অংশটুকু, মাঝের যে এই যে রেড করা অংশটুকু দেখতে পাচ্ছ, আমি এই অংশটুকু, এই যে রেড করা বোল্ড করা অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল চাচ্ছি। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল কিভাবে বের করা যাবে? আমাদের যে 2 নাম্বার বৃত্তটা আছে, এই 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল থেকে, মানে বাহিরের যে বৃত্তটা আছে ওইটার ক্ষেত্রফল থেকে ভিতরের বৃত্তের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দেই, তাহলে আমাদের এই রেড করা বোল্ড অংশটুকুর ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফলটা কিভাবে বের করা যায়? 2 নাম্বার বৃত্তের ব্যাসার্ধ যেহেতু x প্লাস dx, আমি আবার বলছি আমাদের প্রথম বৃত্তটা ছিল কেন্দ্র থেকে x পরিমাণ দূরে, আর দ্বিতীয় বৃত্তটা প্রথম বৃত্তটা থেকে dx পরিমাণ দূরে। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে x প্লাস dx, তাহলে ক্ষেত্রফলটা আসবে 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফলটা আসবে পাই, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে পাই আর স্কয়ার, পাই, আর 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে x প্লাস dx, পাই আর স্কয়ার। আর 1 নাম্বার বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই, ঠিক একই রকম পাই আর স্কয়ার, কিন্তু 1 নাম্বার বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে x, তাহলে পাই x স্কয়ার। তাহলে পাই এটা হচ্ছে 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল, আর এই অংশটা হচ্ছে 1 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল। এখন আমি যদি এই অংশটা থেকে এই অংশটা মাইনাস করে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে রেড করা অংশটুকু, মাঝের যে বোল্ড করা অংশটা দেখতে পাচ্ছ, ক্ষুদ্র অংশটুকু, এটা কিন্তু খুবই ক্ষুদ্র, আমি হয়তো একটু বড় করে ড্র করে ফেলছি, এটা খুবই ক্ষুদ্র। এই ক্ষুদ্র অংশটুকুর জড়তার ভ্রামক আসবে, এই ক্ষুদ্র অংশটুকুর ক্ষেত্রফল আসবে dA সমান এই যে 2 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল মাইনাস 1 নাম্বার বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমাদের ওই ভিতরের ক্ষেত্রফলটুকু চলে আসতেছে। এখন এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা সূত্র পড়ছে a প্লাস b হোল স্কয়ার, আমি যদি একটু লিখে নিই, তাহলে পাই x হচ্ছে a আর dx টা হচ্ছে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস পাই x স্কয়ার। আবার বলতেছি এটা কি আসতেছে, এটা কিন্তু আমাদের ওই ক্ষুদ্র অংশটুকুর ক্ষেত্রফল আসতেছে, এটার নাম দিলাম আমরা dA। dA দ্বারা বোঝাচ্ছি ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল। এখন আমি যদি ব্র্যাকেটটা উঠাই, তাহলে এখান থেকে পাবো পাই x স্কয়ার প্লাস 2 পাই x ইনটু dx প্লাস পাই dx স্কয়ার মাইনাস পাই x স্কয়ার। এখানে কিছু হয় না, আমি জাস্ট ব্র্যাকেটটা উঠাইছি। এখন দেখা যাচ্ছে যে এই dx এবং dx তারা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশনে থাকতেছে 2 পাই x dx ইনটু পাই dx স্কয়ার। এখন তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি, যে আমরা যে প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তটা dx পরিমাণ দূরে অঙ্কন করলাম, এই dx টা না অনেক ছোট, এটা একদম জিরো এর কাছাকাছি, খুবই ছোট, খুবই ছোট মানে খুবই ছোট। এখন dx নিজেই যেহেতু জিরো এর কাছাকাছি, আমরা যদি এখন dx এ আবার স্কয়ার করে দিই, তাহলে যে অংশটা পাবো মানে dx স্কয়ার অংশটুকু, এটা কিন্তু একদম জিরো এর কাছাকাছি, এটা খুবই ক্ষুদ্র একটা জিনিস। তাহলে আমি আবার বলতেছি dx নিজেই যেহেতু জিরো এর কাছাকাছি, তাহলে এই যে dx স্কয়ারটা, এটা আরো 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 জিরো এর অনেক কাছাকাছি, এটা প্রায় জিরোই লেখা যায় dx স্কয়ারটা, যেহেতু dx নিজেই জিরো এর কাছাকাছি, তাহলে dx স্কয়ারটা আরো কাছাকাছি। তাহলে আমরা চাইলে
এই dx স্কয়ারটা না এক্স্যাক্টলি 0 লিখে দিতে পারি, তাহলে এই টার্মটাই 0 হয়ে যাবে। তাহলে আমাদের dA সমান থাকতেছে 2 পাই x ইনটু dx। এখানে অনেকে আবার একটা মতবিরোধ দেখাতে পারে যে তাহলে আমরা dx এ 0 লিখে না কেন? একটু চিন্তা করুন, dx কিন্তু 0 না, dx হচ্ছে 0 এর কাছাকাছি, এটা কিন্তু এক্স্যাক্টলি 0 না। কিন্তু এই 0 এর কাছাকাছি একটা সংখ্যা যখন আমরা আবার বর্গ করতে যাব, তখন এটা এতই 0 এর কাছাকাছি চলে যাবে যে এটা প্রায় 0 লিখা যায়। তাই আমরা এই অংশটারে 0 লিখতে পারবো, কিন্তু dx টা ঠিকই থেকে যাবে। তাহলে এই অংশটুকু হচ্ছে আমাদের ওই ক্ষুদ্র অংশটুকুর ক্ষেত্রফল। আমি ধরে নিচ্ছি আমাদের ক্ষুদ্র অংশটুকুর ভর হচ্ছে dm, ওই যে বোল্ড করা রেড অংশটুকু, এটার ভর ধরে নিচ্ছি dm। তাহলে আমরা এখান থেকে আবার একটা ঐকিক নিয়ম করতে পারবো যে dA অংশটুকুর ভর হচ্ছে dm, সুতরাং একক ক্ষেত্রফলের ভর আসবে dm বাই dA। এটার নামও কিন্তু আমরা রোই দিতে পারি, একক ক্ষেত্রফলের ভর। আমাদের একটু আগে যে একটা রো ছিল, এটাও যেহেতু এই বস্তুর, আবার এখন যে অংশটুকু বের করতেছি এটা যেহেতু ওই বস্তুটারই, তাহলে কিন্তু র অবশ্যই সেম আসবে। এই জিনিসটা একটু ঝামেলার, আমি আবার বলতেছি। আমরা এখানে যখন সমগ্র ভর নিছিলাম, তখন নিচে কিন্তু সমগ্র ক্ষেত্রফল দ্বারা ভাগ করতেছিলাম, তাহলে যে রটা পাবো মানে একক ক্ষেত্রফলের ভর পাবো। এখন যে অংশটুকু নিয়ে কাজ করতেছি, এটাও কিন্তু হচ্ছে আমাদের আহ ক্ষুদ্র অংশের ভর, ক্ষেত্রফলটাও কিন্তু ওই ক্ষুদ্র অংশেরই। তাহলে ক্ষুদ্র অংশের ভর ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে তো ওই আমাদের একক ক্ষেত্রফলের আলটিমেটলি একক ক্ষেত্রফলের ভরটাই পাচ্ছি। এটা একটা কনস্ট্যান্ট নাম্বার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমি যদি এটারে ঐকিক নিয়ম করি, আমি সরি এখানে dm এর dA এর মানটা একটু লিখে রাখি। dA সমান হচ্ছে 2 পাই x ইনটু dx। তাহলে এই d এর পরিবর্তে লিখে দিলাম 2 পাই x ইনটু dx। এটি হচ্ছে আমাদের র এর মান। র সমান হচ্ছে 2 পাই x ইনটু dx, dm বাই 2 পাই x ইনটু dx। এখন আমাদের ওই যে ক্ষুদ্র রেড করা অংশটুকু, এটা যেহেতু খুবই ক্ষুদ্র অংশ, তাহলে শুধু ওই অংশটুকুর যদি জড়তার ভ্রামক বের করতে বলা হয়, আমরা জানি জড়তার ভ্রামক মানেই হচ্ছে ভর মানে dm ইনটু দূরত্বের বর্গ। এই ক্ষুদ্র অংশটুকু কিন্তু আমাদের যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি, অক্ষ থেকে কিন্তু x পরিমাণ দূরে। তাহলে ভর হচ্ছে dm আর অক্ষ থেকে দূরত্ব হচ্ছে x। তাহলে এই যে ভর ইনটু দূরত্বের বর্গ, এটাই হচ্ছে আমাদের ওই রেড করা অংশটুকুর জড়তার ভ্রামক, ভর ইনটু দূরত্ব এর বর্গ। এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক। এটার নাম দিলাম আমরা di। এখন যদি আমি উভয় পাশে ইন্টিগ্রেশন করে দেই, আবার বলতেছি এখানে di কি জন্য দিলাম, ওই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক বোঝানোর জন্য এখানে di ইউজ করতেছি। এখন যদি আমি সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। ইন্টিগ্রেশন করাতে এখন আমাদের লিমিট বসাতে হবে। আমরা জানি যে জায়গায় অক্ষ থাকে ওইটা কিন্তু 0 পজিশন ধরে শুরু করতে হয়। তাহলে এটা যদি 0 হয়, আমি এখান থেকে আগাইতে আগাইতে শেষ পর্যন্ত একদম প্রান্ত বিন্দুতে আসবো। আমি যেহেতু ধরেই নিয়েছিলাম আমাদের বৃত্তাকার বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে 0 থেকে শুরু করে এই দূরত্বটা হবে r এর সমান। তাহলে অবশ্যই আমরা এখানে লিখে দিতে পারবো লিমিটটা হচ্ছে 0 থেকে r পর্যন্ত। এখন আমি যদি চাই, তাহলে dm এর পরিবর্তে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে dm সমান লেখা যাবে রো ইনটু 2 পাই x ইনটু dx। আমি dm রে একটু রিপ্লেস করে দিতে যাচ্ছি। এদিকে ইন্টিগ্রেশন অফ di হয়ে যাবে শুধু i, যেখানে এই i এর পরিচয় হচ্ছে সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক। তাহলে এখান থেকে লিখতে পারবো dm এর পরিবর্তে 2 পাই x ইনটু dx, আর সাথে একটা রো, এই যে এই জায়গাটা আর গুণন করলে পাওয়া যায় যে dm সমান রো ইনটু 2 পাই x ইনটু dx। আর রো তো আসবেই, সাথে পিছনে একটা x স্কয়ার, এই যে x স্কয়ার ইন্টিগ্রেশন অফ 0 থেকে r পর্যন্ত। আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি ইন্টিগ্রেশনটা। এখানে 2 পাই রো তারে বের করে দিলাম, ইন্টিগ্রেশন অফ 0 থেকে r। এখানে রয়ে গেছে এই x আর x স্কয়ার গুণ করে x কিউব ইনটু হচ্ছে dx। তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে নিই, তাহলে 2 পাই রো ইনটু এখানে চলে আসবে x টু দি পাওয়ার n এর সূত্র পেলে x টু দি পাওয়ার n প্লাস 1 মানে 4/4। লিমিটটা হচ্ছে 0 থেকে r পর্যন্ত। আমরা রো রে একটু রিপ্লেস করতে যাচ্ছি। একদম প্রথম ইকুয়েশনে দেখতেছিলাম আর রো মানেই হচ্ছে m ডিভাইডেড বাই পাই r স্কয়ার। তাহলে রো রে যদি আমরা রিপ্লেস করে দিই m ডিভাইডেড বাই পাই r স্কয়ার এর পরিবর্তে, তাহলে এখানে পাবো 2 পাই m ডিভাইডেড বাই পাই r স্কয়ার। এই m ডিভাইডেড বাই পাই r স্কয়ার হচ্ছে রো এর পরিবর্তে, আর এখানে হয়ে যাচ্ছে লিমিট যদি আমি বসাই, তাহলে চলকের পরিবর্তে আপার লিমিট, x এর পরিবর্তে যদি r লিখি তাহলে এখানে আসবে r টু দি পাওয়ার 4
বাই 4। এখন এই রো রো ক্যান্সেল, একটা আর স্কয়ার আর একটা আর কিউব ক্যান্সেল দিলে 2 আর 4 এ কেটে দিলে 2, তাহলে উপরে থাকতেছে এই যে এটা কেটে দিলে উপরে কিন্তু একটা আর স্কয়ার থাকতেছে, তাহলে উপরে থাকতেছে m আর স্কয়ার আর নিচে থাকতেছে 2। এটি হচ্ছে আমাদের একটা বৃত্তাকার চাকতির ঠিক মাঝ বরাবর যদি জড়তার একটা অক্ষ নিয়ে জড়তার ভ্রামক বের করতে বলে, তখন তার জড়তার ভ্রামক i = হচ্ছে m r স্কয়ার বাই 12। তাহলে আমি আবার বলতেছি, একটা বৃত্তাকার চাকতির বর যদি হয় m এবং তার ব্যাসার্ধ যদি হয় r এবং অক্ষটা যদি ঠিক কেন্দ্র বরাবর নেওয়া হয়, তখন তার জড়তার ভ্রামক পাওয়া যাবে i = হচ্ছে m r স্কয়ার বাই 12, যেখানে m হচ্ছে সমগ্র বস্তুটার ভর, r হচ্ছে সমগ্র বৃত্তাকার বস্তুটার ব্যাসার্ধ, আর 2 কি জন্য আসলো আশা করি আমাদের ক্যালকুলেশনই বলে দিছে, এখানে আমার আর তোমার কিছুই বলার নাই, m r স্কয়ার বাই 2। এইভাবে আমরা একটা বৃত্তাকার চাকতির কে অথবা চক্রগতির ব্যাসার্ধ দেয়া না থাকা অবস্থায় শুধু বর এবং ব্যাসার্ধ দিয়েই জড়তার ভ্রামকটা বের করে নিতে পারবো। এবং এই হিসাব অনুযায়ী তার চক্রগতির ব্যাসার্ধ কে সমান পেয়ে যাবে r ডিভাইডেড বাই √2। এবং এই ইকুয়েশনটা আমাদের শেখায় যে একটা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ তার তার যে শুধু ব্যাসার্ধ তার চেয়ে কম, এবং কতটুকু কম, তার সহজ কথায় বলতে গেলে যে কে এর পরিমাণটা আসবে তার ব্যাসার্ধের 1/√2 গুণ, বা √2 দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় এটা হচ্ছে তার কে। তাহলে অবশ্যই একটা বৃত্তাকার চাকতির কে অবশ্যই তার ভিতরে কোথাও একটা জায়গায় অবস্থিত। মানে আমি বোঝাতে চাচ্ছি, একটা বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ যদি হয় r, তাহলে কে অবশ্যই কেন্দ্র থেকে r এর চেয়ে কম দূরত্বে কোনো একটা বিন্দুতে অবস্থিত, অবশ্যই তার বাহিরে না। এটা এটা বোঝা দরকার। তাহলে এটা একটু মনে রাখো, একটা বৃত্তাকার চাকতির ঠিক মাঝ বরাবর যদি একটা অক্ষ নেওয়া হয়, তার ব্যাসার্ধ যদি হয় r এবং বর যদি হয় m, তাহলে তার জড়তার ভ্রামক i = হচ্ছে m r স্কয়ার বাই 12। এটা আমার অনেক কিছু প্রমাণ করতেই লাগবে। আমরা এর পরবর্তী ভিডিওতে 3D বস্তু লাইক একটা নিরেট গোলক, ফাফা গোলক, সিলিন্ডার আকৃতি বস্তু, এইসব আকৃতির বস্তুর যখন জড়তার ভ্রামক বের করতে যাব, তখন এই টার্মটা আমার ইউজ করতে হবে, i = হচ্ছে m r স্কয়ার বাই 2। তো এখানে কোনটা দ্বারা কি বোঝায় এবং কখন ইউজ করব এটা একটু মনে রাখতে হবে। তাহলে i = হচ্ছে m r স্কয়ার বাই 2। এখন এই যে আমরা বৃত্তাকার চাকতির জড়তার ভ্রামক বের করলাম ঠিক মাঝ বরাবর বা কেন্দ্র বরাবর অক্ষ নিয়ে, আমাদের এখান থেকে আরো কয়েকটা প্রশ্ন আসতে পারে বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, যে আমরা একটা বৃত্তাকার চাকতির কোনো একটা ব্যাসের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক বের করতে যাই, তাহলে কি আসবে। ব্যাসের সাপেক্ষে বলতে বোঝাচ্ছি, আমরা এখন যে জড়তার ভ্রামকটা বের করছি এটা কিন্তু কোনো ব্যাসের সাপেক্ষে বের হয় নাই। এখন যেটা বের করছি এটা হচ্ছে, একটু দেখাতে যাচ্ছি, এখন আমরা যা বের করলাম, এখন এখন আমরা যা বের করলাম এটা হচ্ছে যে একটা বৃত্তাকার চাকতির ঠিক কেন্দ্র বরাবর উপর থেকে নিচে যদি একটা অক্ষ বিবেচনা করি, তখন তার জড়তার ভ্রামকটা কি হবে, আমরা এখন এটা বের করছি। কিন্তু এখন আমরা শিখতে যাচ্ছি যে যদি কোনো একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাই, তাহলে কি আসবে। তাহলে তার জন্য না আমাদের লম্ব অক্ষ উপপাদ্য সাহায্য নিতে হবে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে তার এমন একটা ব্যাস যে ব্যাসটা ঠিক x এক্সিস বরাবর, আর অপর আরেকটা ব্যাস এটা ঠিক y এক্সিস বরাবর, ধরো এই ব্যাসটা ঠিক y এক্সিস বরাবর। তাহলে যে কোনো একটা ব্যাসের সাপেক্ষে বের করলেই তো হচ্ছে। তার তার AB যে ব্যাসটা দেখতে পাচ্ছ, এটা ধরো নাও ঠিক x অক্ষ বরাবর ক্রিয়াশীল, আর অপরদিকে যে CD যে অংশটা দেখতে পাচ্ছ, এটা ধরো নাও y এক্সিস বরাবর ক্রিয়াশীল। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন AB অথবা CD এরকম একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করা। এই ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, প্রথমত বললাম এখানে অবশ্যই আমাদের লম্ব অক্ষ উপপাদ্য সাহায্য নিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের প্রথম কনসেপ্টটা হচ্ছে যে যেহেতু এটা একটা বৃত্ত, তাহলে তার যে কোনো একটা ব্যাস তারে সমান দুইটা ভাগে ভাগ করবে, মানে এটা ওয়ান কাইন্ড অফ সিমেট্রি। তার উভয় পাশের অংশটা সমান হবে, মানে সিডিটাও তারে সমান দুইটা ভাগে ভাগ করছে, আবার এবিটাও তারে সমান দুইটা ভাগে ভাগ করছে। তার মানে এবি এর সাপেক্ষে জড়তার ভ্রামক যা আসবে, সিডির সাপেক্ষে কিন্তু সেম আসবে, কারণ দুইটাই আমাদের বৃত্তটারে সমান দুই ভাগে ভাগ করছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই এবি অথবা সিডি এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করা, মানে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি। কিন্তু আমরা তো এটা জানি না। তবে আমরা এই যে জেড এক্সিস যেটা মানে ঠিক কেন্দ্র বরাবর অক্ষ নিয়ে যা বের করা হয়েছে, এটা কিন্তু আমরা জানি।
এই কেন্দ্র বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে আমাদের এই বৃত্তাকার বস্তুর ভর যদি হয় m এবং ব্যাসার্ধ যদি হয় r, তাহলে ঠিক কেন্দ্র বরাবর যে অক্ষটা আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামকটা হবে I হচ্ছে mr²/2। এখানে কি জন্য নিচে 2 আসলো আশা করি আমরা সবাই জানি, একটু আগে আমরা প্রমাণ দিয়ে আসছি। কিন্তু আমি তো এই z axis এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে চাচ্ছি না। এটা z axis এর সাপেক্ষে ঠিক কেন্দ্র বরাবর যে অক্ষটা গেল, আমরা তো এই ab অথবা cd এর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী লম্ব অক্ষ উপপাদ্য আমাদের শিখায় I of z হচ্ছে I of x plus I of y। তাহলে আমরা এখানে এই I of z এর পরিবর্তে আমরা I of x এর মান তো আমরা বের করতে যাচ্ছি, মানে x axis এর সাপেক্ষ মানে ab এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা তো বের করতে যাচ্ছি, এবং তোমাদেরকে অবশ্যই বলা হচ্ছে যে x axis এর সাপেক্ষে জড়তার ভ্রামক যা আসবে এটা যদি ধরি আমরা I, তাহলে y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা I ই আসবে, কারণ দুইটাই ব্যাস বরাবর যাওয়াতে এই AB এবং CD মানে x অক্ষ এবং y অক্ষ বরাবর যে ব্যাসটা কল্পনা করা হয়েছে তারা উভয়ের সাপেক্ষে জড়তার ভ্রামকটা সমান আসবে। আমি ধরে নিচ্ছি x অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা হচ্ছে I, y অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে I। এখন এই z অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে mr²/2। তাহলে এখন আমি যদি এদিকে দেখা যাচ্ছে I আর I মিলে হয়ে যাবে 2I সমান হচ্ছে mr²/2। এখন এই 2 রে যদি এই পাশে নিয়ে আসি তাহলে শুধু I সমান লেখা যাবে mr²/4। তাহলে এখন যদি বলো যে শুধু এই I এর পরিচয়টা কি, শুধু এই I এর পরিচয়টা হচ্ছে বৃত্তের কোন একটা ব্যাস এর সাপেক্ষে জড়তার ভ্রামক, মানে AB অথবা CD এরকম একটা ব্যাসের সাপেক্ষে। আমি আবার বলতেছি, আমরা ঠিক কেন্দ্র বরাবর অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা এটা জানতাম, এটার আমরা z অক্ষ বিবেচনা হলে I of z জানতাম mr²/2। আর আমি চাচ্ছিলাম কোন একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে, তাই আমি লম্ব অক্ষ উপপাদ্যের সাহায্য নিয়ে x অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামক যা আসবে y অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামকটা সেম আসবে, যেহেতু দুইটা ব্যাস আমরা x অক্ষ এবং y অক্ষ বরাবর বিবেচনা করতেছিলাম। তাহলে যদি কোনো একটা বৃত্তের কেন্দ্র বরাবর অক্ষ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে তাহলে I হচ্ছে mr²/2, কিন্তু যদি ব্যাসের কোন একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে তাহলে আসবে mr²/4। এটা একটু মনে রাখতে হবে। এখন ধরো নাও সেম প্রবলেম, কিন্তু এখন আমাদেরকে ঠিক ব্যাসের সাপেক্ষে না, এখন আমাদেরকে ঠিক তার কোন একটা স্পর্শক বরাবর যায় এমন একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলতেছে। এটা ওয়ান কাইন্ড অফ এমন যে ধরে নাও কি বলা যায়, যে ধরে নাও একটা একটা ধরে নাও একটা হাত পাখা, তাহলে হাত পাখার যে অক্ষটা থাকে এটা কিন্তু কোনো একটা প্রান্ত থাকে, তাহলে আর আমরা হাত পাখাটারে যদি একটা বৃত্তাকার বস্তু হিসেবে বিবেচনা করি তাহলে ঠিক তার যে একটা অক্ষ, এই অক্ষের সাপেক্ষে যদি আমরা এই পাখাটারে ঘোরানো হয় তখন তার জড়তার ভ্রামকটা কি আসবে, এটা যদি বের করতে হয় তাহলে আমাদের সমান্তরাল অক্ষ উপপাদ্য এর সাহায্য নিতে হবে। তাহলে আমরা যদি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা এখানে ফেলি তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের CD এর সাপেক্ষে জড়তার ভ্রামক মানে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা কিন্তু আমরা জানি I হচ্ছে mr², এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে আমাদের I হচ্ছে mr²/2 mr²/4। তো এখন আমি চাচ্ছি এটার নাম দিয়ে ধরে নাও PQ। এখানে PQ এর পরিচয়টা হচ্ছে যে কোন একটা বৃত্তের কোন একটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামকটা কি আসবে। তাহলে এখানে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাহায্য নিব। সমান্তরাল অক্ষ উপপাদ্য আমাদের কি শেখায়, I I of g plus m স্কয়ার, মানে I হচ্ছে আমি যে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা বের করতে যাচ্ছি, আমি তো PQ এর সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, এটার নাম দিলাম I। PQ এর সাপেক্ষে যে জড়তার ভ্রামকটা পাবো এটার নাম দিলাম আমরা I। আর এটার কেন্দ্র যদি অবিন্দুতে হয় তাহলে আমাদের CD যে ব্যাসটা আমরা দেখতে পাচ্ছি এই ব্যাসটা কিন্তু তার কেন্দ্র মানে ভর কেন্দ্র দিয়ে যায়। একটা বৃত্তাকার বস্তুর কেন্দ্র এবং ভর কেন্দ্র একই কথা। এখন এই ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক মানে I of g, এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে আমাদের ওই I, কারণ এই I এর পরিচয়টা ছিল কেন্দ্র বরাবর একটা অক্ষ মানে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। ব্যাস মানেই তো কেন্দ্র দিয়ে যাবে আর কেন্দ্র মানেই তো হচ্ছে ভর কেন্দ্র, তাহলে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এটা আমরা জানি mr²/4। তাহলে এখানে I of g এর পরিবর্তে বসাই দিতে পারবো mr²/4 প্লাস এখানে আমরা লিখে দিতে পারবো যে m যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সমগ্র বস্তুটার ভর, আর h যেহেতু আমাদের এই বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ হচ্ছে r, তাহলে কেন্দ্র থেকে এই অক্ষ পর্যন্ত দূরত্বটা অবশ্যই আমাদের স্মল r। আমরা জানতাম এই যে দুইটার অক্ষের মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে আমাদের h, তাহলে হচ্ছে mr²। দূরত্ব হিসেবে একটা অক্ষ থেকে আরেকটা দূরত্ব হিসেবে কাজ করবে তার ব্যাসার্ধ। তাহলে এখন আমরা যদি এটা একটু গুছায় নেই তাহলে পেয়ে যাব 4 যদি লসাগু নেই উপরে থাকবে mr² প্লাস 4mr², তাহলে হয়ে যাচ্ছে 5
mr²/4, এটাই হচ্ছে আমাদের তার বৃত্তের কোন স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক। I হচ্ছে 5mr²/4। তাহলে একটু মনে রাখো, এখানে বেশ কয়েকটা টার্ম আমরা শিখে ফেলছি। একটা বৃত্তাকার চাকতির ঠিক কেন্দ্র বরাবর অক্ষ নিয়ে জড়তার ভ্রামক বের করতে বললে I হচ্ছে mr²/2। যদি যদি কোনো একটা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে তাহলে I হবে mr²/4 কোনো একটা ব্যাসের সাপেক্ষে। আর যদি কোনো একটা স্পর্শকের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে বলে তাহলে I হচ্ছে 5mr²/4, যেখানে r হচ্ছে সমগ্র বৃত্তাকার বস্তুটার ব্যাসার্ধ এবং m হচ্ছে ভর। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখন আমার এখানে এখন পর্যন্ত একটা অংশ আমি ফেলে আসছি, সরি, যে তোমাদের আমি যখন আয়তাকার দণ্ড নিয়ে বলতেছিলাম তখন এখানে আমাদের দুইটা টার্ম শিখতেছিলাম, যে একটা আয়তাকার, দুইটা ধরনের আয়তাকার দণ্ড, তাদের দৈর্ঘ্য একই, তাদের বড় একই, তার সবকিছু একই, দুইটারই বড় হচ্ছে m এবং দৈর্ঘ্য হচ্ছে l। তো আমরা যখন ঠিক প্রান্ত বরাবর যখন অক্ষটা নিচ্ছিলাম তখন তার I পাওয়া গেছিল ml²/12। ঠিক ঠিক সরি কি বলছি, ঠিক মাঝ বরাবর যখন অক্ষটা নিয়েছিলাম তখন I হচ্ছে ml²/12। এখন আমি যখন এই মাঝ থেকে যখন কোনো একটা প্রান্তে নিয়ে আসব, তখন জড়তার ভ্রামক কিন্তু আমরা শিখছিলাম, কিছু একটা শিখছিলাম ml²/something, আমি এখন বলতেছি না। তো ধরে নাও আমরা জানি না যে ঠিক অক্ষটা মাঝ থেকে প্রান্ত নিয়ে নিলে জড়তার ভ্রামক কি হবে আমরা জানি না, তবে ঠিক মাঝ বরাবর নিলে ml²/12 এটা আমরা শিওর। এখন প্রান্তে নিলে কি হবে এটা আমরা বের করতে যাচ্ছি। তো আমি তো বলতেছি আমি ধরুন আমি জানি না, তাহলে এই যে রেড অংশটা দেখতে পাচ্ছ মানে ঠিক প্রান্ত বরাবর অক্ষ, এটার সাপেক্ষে জড়তার ভ্রামকটা ধরে নিচ্ছি আমি I। আর এটা যেহেতু ঠিক মাঝ বরাবর যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের ধরুন বর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এটার নাম দিলাম আমরা I of G। কেন বলতেছি, কারণ এটা হচ্ছে বর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। একটা একটা আয়তাকার দণ্ডের ঠিক মাঝ বরাবরই তো তার কেন্দ্রটা বর কেন্দ্রটা থাকবে। এখন এই সমগ্রটার লেন্থ যদি হয় l, তাহলে এই অক্ষটা থেকে এই অক্ষটার দূরত্ব আসবে l/2। এখন আমরা যদি সমান্তরাল অক্ষ উপপাদ্যটা ফেলে দিই তাহলে এখান থেকে লিখতে পারবো এটা হচ্ছে আমাদের I of G। এই যে I of G মানে বর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর রেড অংশটার সাপেক্ষে আমি জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি, তাহলে I of G প্লাস ma²। একটু খেয়াল করো, I of G মানে ভর কেন্দ্র দিয়ে যে অক্ষটা যায় এটা কিন্তু আমরা জানি ml²/12, কারণ ঠিক মাঝ বরাবর অক্ষ গেলে পরে আমরা ইকুয়েশন দিয়ে সলভ করে বের করে দেখছি এটা আসে ml²/12 প্লাস ma²। এই আমরা যে অক্ষটার সাপেক্ষে জড়তার ভ্রামক বের করতে যাচ্ছি ওইটা থেকে ভর কেন্দ্রগামী অক্ষটা কতটুকু দূরে, l/2 পরিমাণ দূরে, তাহলে আমাদের h হিসেবে কাজ করতেছে l/2 স্কয়ার, অক্ষ থেকে অক্ষের দূরত্ব, মানে দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব যেটা আমরা h নামে জানতাম এটা হচ্ছে l/2। তাহলে এখন আমি যদি এটার একটু গুছায় নিই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আসতেছে ml²/12 প্লাস ml²/4। এখন আমরা যদি এখান থেকে লসাগু নিয়ে নিই 12 তাহলে আসবে ml² প্লাস 3ml², তাহলে উপরে আসতেছে 4ml² আর নিচে আসতেছে 12। আমরা যদি 4 আর 12 এ ক্যান্সেল একটু কেটে দেই তাহলে আসতেছে ml²/3। আর আমরা কিন্তু জানতাম ঠিক প্রান্ত বরাবর অক্ষ নিলে তার জড়তার ভ্রামকটা আসে ml²/12, আমরা এর আগে এটা প্রমাণ করে রাখছি। এটাই হচ্ছে আসলে ফিজিক্সের সৌন্দর্য, তুমি যদি তোমার লজিক ঠিক রেখে কোনো একটা নির্দিষ্ট ভাবে আগাও তাহলে আনসারটা অবশ্যই সেম থাকবে। তাহলে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়েও এটা বের করতে পারি। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। তোমাদের আজকে যা পড়ানো হয়েছে বা যে কয়েকটা অংশ দেখানো হয়েছে এখানে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা কোনো অংশ যদি তোমাদের কাছে কঠিন মনে হয় আমারে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও। আর এর পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন 3D বস্তুর জড়তার ভ্রামক কিভাবে বের করতে হয় ওইটা নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের একটা সিলিন্ডার আকৃতি বস্তু, নিজেট গোলক, ফাঁপা গোলক এইসব নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকিও। আর পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও করলে তোমাদের জন্য ভালো হয় আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিও।